আমরা আজকে শুরু করি। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে রেকারেন্ট নিউরাল নেটওয়ার্কস, আরএনএন। আরএনএন এইটা মূলত আমরা এর আগে যে নিউরাল নেটওয়ার্ক দেখেছি, যেমন বিপিএন, ব্যাক প্রপোগেশন নেটওয়ার্ক। ব্যাক প্রপোগেশন থেকে আরএনএন এর মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়, এইটা আমরা প্রথমে দেখব। আসলে এর পুরো স্ট্রাকচারটাই আলাদা। বিপিএন এর কিছু বিষয় আছে যেটা বিপিএন হ্যান্ডেল করতে পারে না। কিছু রিয়েল টাইম প্রবলেমের ক্ষেত্রে যদি আমরা বিপিএন অ্যাপ্লাই করতে যাই, তাহলে বেশ কিছু প্রবলেম অ্যারাইজ করে। সেই প্রবলেম গুলা কিন্তু আমরা আরএনএন দিয়ে সলভ করতে পারবো। তা আমাদের আজকের যে লেকচারের উদ্দেশ্য সেটা হচ্ছে আরএনএন কি, আরএনএন এর স্ট্রাকচার কেমন, বিপিএন এর কোথায় প্রবলেম আছে, যে প্রবলেম গুলাকে আমরা আসলে আরএনএন দিয়ে সলভ করতে পারি, এবং আরএনএন এর ভেতরে কি আছে, এবং আলটিমেটলি এর ভেতরে কি ধরনের ইকুয়েশন আছে, যেটা দিয়ে আমরা কিভাবে কাজগুলাকে করে নিতে পারি। পুরো ডিটেলস যে স্ট্রাকচার আসলে আরএনএন এর। এবং আরএনএন এর আবার কিছু হচ্ছে স্পেসিফিক টাইপের নেটওয়ার্ক আছে, যেমন হচ্ছে এলএসটিএম, জিআরইউ। তো আমরা ডিটেলস আজকে এলএসটিএম এর কনস্ট্রাকশন গুলাও দেখার চেষ্টা করব। তো কিভাবে টোটাল কাজগুলা হয় সেটা মূলত আজকের লেকচারের অংশ। আজকে কোনো কোডিং নাই, আজকে আমরা স্ট্রাকচার গুলা বোঝার চেষ্টা করব। তো যাই হোক, আমরা আরএনএন শুরু করি। তো এখানে যে ম্যাটেরিয়ালটা দেখাবো, এই ম্যাটেরিয়ালে কিছু জিনিস হাইলাইট করা আছে যেগুলো খুবই আসলে কি অংশ। অন্যগুলোও দেখতে হবে, শুধু হাইলাইটেড পার্ট গুলো হয়তো আমি বলবো বোঝানোর জন্য। তো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, আরএনএন। এই আরএনএন ইজ এ টাইপ অফ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ডিজাইন টু প্রসেস সিকোয়েন্সিয়াল ডাটা অর টাইম সিরিজ ডাটা। এই জায়গায় কিন্তু কিছু বিষয় আছে। সিকোয়েন্সিয়াল ডাটা বা টাইম সিরিজ ডাটা যদি আমাদের প্রসেস করতে হয়, তাহলে আমরা কিন্তু নর্মাল যে নিউরাল নেটওয়ার্ক এর অ্যালগোরিদম গুলো আছে, যেমন বিপিএন, সেটা দিয়ে কিন্তু প্রসেস করলে আমাদের রেজাল্ট ভালো আসবে না। কারণ এই সিকোয়েন্সিয়াল ডাটা বা টাইম সিরিজ ডাটা বা সিকোয়েন্সিয়াল ডাটা মানে হচ্ছে যেই ডাটাটা আগের ডাটার উপরে ডিপেন্ডেন্ট, এবং সেগুলোর জন্য ইন্টারনাল মেমোরি লাগে। যেমন ধরেন যে আপনি আগের ডাটার উপরে যদি পরের ডাটার ডিপেন্ডেন্সি থাকে, তাহলে আগের আউটপুট কি ছিল সেটা প্রিজার্ভ করে ওইটার উপরে কিন্তু পরে ডিসিশন নিতে হবে। তো সেটার জন্য কিন্তু মেমোরি লাগবে, ইন্টারনাল মেমোরি লাগবে। আমাদের ব্যাক প্রোপাগেশন নিউরাল নেটওয়ার্কে কিন্তু এই ধরনের কোনো মেমোরি নাই। এই কারণে ব্যাক প্রোপাগেশন দিয়ে আমরা টাইম সিরিজের এই প্রবলেম গুলোকে আসলে সলভ করতে পারি না। এই জন্য আমাদের আরএনএন লাগবে। আমরা দেখবো, ডিটেলস দেখবো। এই যে লেখা আছে, আনলাইক ট্র্যাডিশনাল নিউরাল নেটওয়ার্কস, আরএনএন পজেস ফিডব্যাক লুপ। এই যে ফিডব্যাক লুপ মানে হচ্ছে নেক্সট টাইমে কি হবে সেটা কিন্তু আগের উপরে ডিপেন্ডেন্সি যেন থাকে, একটা লুপ চালানো যেতে পারে। আমরা দেখবো স্ট্রাকচারের ক্ষেত্রে। যেমন ধরেন, আমি একটু বলি, এখানে একটা ফিগার দেওয়া আছে। এই ফিগারে এটা হচ্ছে ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক, আমরা এটা বিপিএন এর ক্ষেত্রে ইউজ করি। আর এইটা হলো আরএনএন। দেখেন, বিপিএন এ কি হয়, আমাদের ইনপুট থেকে হিডেনে যাচ্ছে, হিডেন থেকে কিন্তু সামনের দিকে যাবে, ব্যাক করে ফিরে আসার সুযোগ নাই। আপনি বলতে পারেন ব্যাক তো করে, ব্যাক করে হচ্ছে সব শেষ লেয়ারে যে যে ইরোডটা ক্যালকুলেশন আমরা করব, সেই ইরোডটা ব্যাক করে। কিন্তু প্রতি স্টেটের যে আউটপুট সেটা কিন্তু ব্যাক করে প্রিভিয়াস স্টেপে ফিরে আসে না। আরএনএ কিন্তু, দেখেন আরএনএ কিন্তু পরেরটার আউটপুট কিন্তু ব্যাক করে ফিরে আসতে পারে, যেটা আমাদের এই সিকোয়েন্সিয়াল ডাটা বা টাইম সিরিজ ডাটার জন্য এটা বের করতে সুবিধা। তো এইটা হচ্ছে আসলে বেসিক স্ট্রাকচারগত ডিফারেন্স। ফিড ফরওয়ার্ডে সামনের দিকে যাই, আর আরএনএন সামনে থেকে ব্যাকে ফিরে আসে, যেন হচ্ছে আমরা ডিসিশনটা আরো বেটার করতে পারি কোনো পার্টিকুলার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেখানে টাইম সিরিজের বিষয় আছে। কিরকম হতে পারে দেখেন, এখানে যেমন স্পিচ রিকগনিশন, ল্যাঙ্গুয়েজ মডেলিং। ধরেন যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলি, যে আপনি একটা সেন্টেন্স বললেন, এই সেন্টেন্সের মধ্যে কোনো একটা শূন্য স্থান আছে, ওই ওয়ার্ডটা পূরণ করতে হবে। এটা কিন্তু ওই পুরো সেন্টেন্সের উপরে ডিপেন্ডেন্ট। আপনার ফ্রেন্ড আরেকটা সেন্টেন্স বললো, তো ওখানে কি ওয়ার্ড হবে ওই সেন্টেন্সের উপরে ডিপেন্ডেন্ট। তার মানে ওই সেন্টেন্সের যে প্রিভিয়াস ওয়ার্ড গুলো আছে তার উপরে কিন্তু ডিপেন্ডেন্সি আছে। এটা হলো টাইম সিরিজ ডাটা বা সিকোয়েন্সিয়াল ডাটা। যদি কোনো ডাটার
প্রিভিয়াস অংশের উপরে ডিপেন্ডেন্সি থাকে, তাহলে আমাদের কিন্তু এই টাইম সিরিজ হিসেবে কনসিডার করতে হবে এবং আরএনএন অ্যাপ্লাই করতে হবে। যেমন ধরেন যে একটা প্যারাগ্রাফ দেওয়া হলো, প্যারাগ্রাফ দেওয়ার পরে কোন একটা কোশ্চেন করা হলো, তো এই কোশ্চেনের যে অ্যান্সার সেটা কিন্তু আগের যে প্যারাগ্রাফ দেওয়া হয়েছিল সেটার উপরে ডিপেন্ড করে হবে। এটা কিন্তু সিকোয়েন্সিয়াল ডাটা। তো এই সকল ক্ষেত্রে সাধারণত আমরা আরএনএন ইউজ করি, এবং আরএনএন যখনই ইউজ করব তখনই কিন্তু আমাদের মেমোরি লাগবে, যেটা আমাদের নর্মাল যে নিউরাল নেটওয়ার্ক গুলো ইউজ করি বিপিএন এর ক্ষেত্রে সেটা কিন্তু নাই। যেমন ধরেন যে কি ফিচার অফ আরএনএন, মেমোরি মেকানিজম, আরএনএন মেইনটেইন এ হিডেন স্টেট, এই হিডেন স্টেটটাকে বলা হচ্ছে মেমোরি। সিকোয়েন্সিয়াল প্রসেসিং, দে আর ডিজাইনড ফর ডাটা হোয়ার অর্ডার ম্যাটার্স সাচ অ্যাজ টেক্সট, স্পিচ, টাইম সিরিজ ডাটা। আপনি যখন কথা বলেন তখন কিন্তু দেখেন একই শব্দ আপনি কিন্তু হচ্ছে বিভিন্ন পার্সপেক্টিভের মিনিং কিন্তু ডিফারেন্ট। আপনি হয়তো আপনার ফ্রেন্ডের সাথে কথা বলছেন, আপনি যখন বললেন হাউ আর ইউ, তো সে যেভাবে রিয়াক্ট করবে, আপনি যখন আপনার বসের সাথে কথা বলছেন হাউ আর ইউ, সেই রিয়াকশনটা কিন্তু আলাদা হতে পারে। তো বিষয়গুলো হচ্ছে যে আপনি কার সাথে কথা বলছেন, তার আগের স্টেট কি ছিল, এগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে। তো এগুলাই হচ্ছে আসলে টাইম সিরিজ ডাটা, যে আগের উপরে যদি কোনো কিছু ডিপেন্ডেন্সি চলে আসে, যেমন এটি স্পিচের ক্ষেত্রে হতে পারে, টেক্সটের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। তো এই আমাদের কোনো ফিউচার প্রিডিকশনের ক্ষেত্রে হতে পারে, ধরেন যে আপনি শেয়ার বাজার মার্কেট প্রিডিক্ট করতে চান সেক্ষেত্রে হতে পারে। তো এই সিকোয়েন্স যেটা হচ্ছে প্রিভিয়াস ডাটার উপরে ডিপেন্ডেন্সি যদি থেকে থাকে, সেই ক্ষেত্রেই কিন্তু আমরা আরএনএন ইউজ করবো, কারণ না আরএনএন এর স্ট্রাকচারের মধ্যে আসলে মেমোরির কনসেপ্টটা আছে, যেটা বিপিএন এর মধ্যে নাই। এখানে স্ট্রাকচার কি হতে পারে, হোয়াইল ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক মুভ ডাটা ইন ওয়ান ডিরেকশন, যেটা ফিগারে দেখালাম, ফিড ফরওয়ার্ডে শুধুমাত্র এক ডিরেকশনে ডাটা যায়, কিন্তু আরএনএন এ যেটা হয় সেটা হচ্ছে হ্যাভ লুপস দ্যাট অ্যালাউ ডাটা টু ফ্লো ব্যাক ইনটু দ্য নেটওয়ার্ক, যেটা হচ্ছে পরের স্টেপ থেকে আগের স্টেপে ফিরে আসে যদি দরকার হয়, কাজে লাগানো যেতে পারে। তো যাই হোক, আমরা মোটামুটি ভাবে আরএনএন এবং বিপিএন এর মধ্যে কিছুটা পার্থক্য দেখেছি, এবং এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন ধরেন যে স্পিচ রিকগনিশন, ল্যাঙ্গুয়েজ মডেলিং, স্টক মার্কেট প্রিডিকশন এন্ড ফোরকাস্টিং, টেক্সট জেনারেশন, যে আমরা ধরেন যে কোন একটা ইনপুট চাইলাম, কোন একটা আউটপুট চাচ্ছি জেনারেট করার জন্য, সেটাও কিন্তু হতে পারে। আমরা এই টাইপের একটা ল্যাব কিন্তু দেখবো, ওদের হয়তো এই আরএনএন এর এক্সাম্পল আকারে দেখবো 2-3 ক্লাস পর। তো টেক্সট জেনারেশনের ক্ষেত্রেও কিন্তু এটা কাজ করে। তো যাই হোক, আমরা মোটামুটি ভাবে কিছুটা ধারণা পেয়েছি যে সিএনএন এবং আরএনএন বা বিপিএন আরএনএন এগুলোর মধ্যে পার্থক্য কি। ওয়াই রেকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, আমাদের যদি যদি এরকম কোনো প্রবলেম হয় যে প্রিভিয়াস ডেটাটাকে মেমোরি আকারে রেখে আমাদের কারেন্ট ডাটার সাথে মার্চ করে রেজাল্ট বের করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মেমোরি লাগবে। তো যেহেতু আমাদের বিপিএন এ এই ধরনের কোনো মেমোরি নাই, আমাদের আরএনএন এ কিন্তু সেই মেমোরিটা ইম্পোজ করা আছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করতে পারি এই যে নিউরাল, আরএনএন হচ্ছে নিউরাল নেটওয়ার্ক উইথ মেমোরি, যেটা আমাদের বিপিএন এ ছিল না। আনলাইক আদার অ্যালগোরিদমস, নিউরাল নেটওয়ার্কের অ্যালগোরিদমের কথা বলছে, দ্যাট ডেলিভার ওয়ান প্রোডাক্ট ফর ওয়ান টাইম, ফর ওয়ান ইনপুট। আপনি অন্য অ্যালগোরিদম গুলো একটা ইনপুট দিলে একটা আউটপুটে আসে, বাট আরএনএন এর বেনিফিট হচ্ছে আপনি একটা ইনপুট দিলে যদি দরকার হয় অনেক ইনপুট নিতে পারেন, একটা ইনপুটেই অনেকগুলো আউটপুট হতে পারে, একটা ইনপুটে একটা আউটপুট হতে পারে, অনেকগুলো ইনপুট থেকে একটা আউটপুট হতে পারে, আবার অনেকগুলো ইনপুট থেকে অনেকগুলো আউটপুট হতে পারে, মানে ওয়ান টু ওয়ান, ওয়ান টু ম্যানি, ম্যানি টু ওয়ান, ম্যানি টু ম্যানি, সবগুলো কম্বিনেশনে আছে, আমরা দেখবো আজকে লেকচারের মধ্যে আছে। তো এই ধরনের যে বিষয়গুলো যদি মেমোরির দরকার হয় এবং আমরা এই ধরনের ক্যাটাগরাইজ গুলো করতে চাই, ওয়ান টু ম্যানি, ম্যানি টু ওয়ান, ম্যানি টু ম্যানি, এই ধরনের ক্যাটাগরিজ গুলো করতে চাই, তাহলে আরএনএন এর ক্ষেত্রে সেটা পসিবল। মেমোরি সেল থাকার কারণে এটা সম্ভব, যেটা সাধারণত বিপিএন এর মধ্যে নাই বা নর্মাল ট্র্যাডিশনাল অ্যালগোরিদম গুলোর মধ্যে নাই। তো এখন যদি আমাদের ওই ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আহ কোনো মেমোরির দরকার পড়ে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই আরএনএন কে ইউজ করতে পারি। এখন আরএনএন নেটওয়ার্কের কিছু স্ট্রাকচারের কথা বলা হচ্ছে, হাউ ডাজ আরএনএন নিউরাল নেটওয়ার্কস ওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক আরএনএন এর ক্ষেত্রে কিভাবে কাজ করতে পারে, এইটা হচ্ছে একটা বেসিক ডায়াগ্রাম, যেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ককে কিভাবে কাজ করা যেতে পারে। এটা আরএনএন এর স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার। দেখেন আরএনএন এরও কিন্তু আবার
স্পেসিফিক কিছু স্ট্রাকচার আছে, যেমন এলএসটিএম খুব পপুলার, সাধারণত ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর জন্য এলএসটিএম ইউজ করা হয়। তারপরে জিআরইউ, এটাও পপুলার, তবে এলএসটিএমটা বেশি। তো যাই হোক, এইটা আমরা যেটা দেখছি এটা আরএনএন। আর এলএসটিএম বা জিআরইউ এগুলো কিন্তু আরএনএন থেকেও আরো কিছু অ্যাডভান্স স্ট্রাকচার ওর মধ্যে ঢুকানো আছে। আমরা আজকে এলএসটিএমটাও দেখবো স্ট্রাকচারটা কি। তো এইটা হচ্ছে আরএনএন এর বেসিক স্ট্রাকচার। এখানে কি থাকতে পারে একটু খেয়াল করেন। এগুলো কিন্তু ইনপুট, এক্স ইনপুট, এটা হচ্ছে xt-2। এটা হচ্ছে, আপনি এখান থেকে চিন্তা করেন, এখানে কিন্তু একটা ডট দেওয়া আছে, এই অংশটা কিন্তু আলাদা, হ্যাঁ, এটা বোঝানোর জন্য বলা। এই অংশটুকু কিন্তু আপনি চিন্তা করেন, এই ডান দিকের অংশটুকু চিন্তা করেন, এটা একটা আলাদা। ভেতরে কি হয় সেটা বোঝানোর জন্য এটা দেওয়া আছে, অন্য কোনো কিছু না। এটা আপাতত আপনার ফিগারের বাইরে রাখেন। এই এতটুকু চিন্তা করেন, এখানে কি হয়। এখানে হচ্ছে দেখেন, ht-2, এখানে কিন্তু মাথায় রাখতে হবে, টি হচ্ছে কারেন্ট সময়, t-1 হচ্ছে এর আগের স্টেপের সময়, t-2 মানে হচ্ছে তার আগের স্টেপের সময়, আর xt থেকে xt+1 এটা হচ্ছে পরের স্টেপ, আর xt+2 এটা হচ্ছে তার উপরের স্টেপ, মানে এক স্টেপ আগে তার এক স্টেপ আগে, এটা হচ্ছে এক স্টেপ পরে তারও এক স্টেপ পরে, এইভাবে আছে। এইখানে দেখেন যে আমরা ধরেন যে এখন কারেন্ট সময় যদি কোনো আউটপুট বের করি, তাহলে কিন্তু এর আগের যে ইনপুট, এখানে কিন্তু এক্সটি হচ্ছে ইনপুট, আমি একটু বলিনি, এক্সটি হচ্ছে ইনপুট, এইচটি হচ্ছে হিডেন লেয়ারের জন্য একটা কাজ করবে। আসলে লেয়ার বলাটা ঠিক না, এটা হচ্ছে মেমোরি সেল, হিডেন মানে হচ্ছে মেমোরি সেল এখানে, আর ওয়াই হচ্ছে আউটপুট। তো সাধারণত আমরা কি করি, বিপিএন এর ক্ষেত্রে একটা ইনপুট দিই, এখানে ক্যালকুলেশন করে আউটপুট বের করে দিই। কিন্তু এখানে যেটা হচ্ছে যে সাধারণত আমরা বিপিএন এ ইনপুট দিই, ক্যালকুলেশন করে আউটপুট বের করি, কিন্তু আরএনএন এ ইনপুট দেওয়ার পরে এখানে যে ক্যালকুলেশনটা হবে, এখানে কিন্তু মেমোরির কাজ করবে। এইখানে যদি আমরা এখন ডিটেলস দেখি, যে ইনপুট দিলাম, দেওয়ার পরে এই যে এখানে কিন্তু একটা লুপ ঘুরছে, তার মানে এটা কিন্তু প্রিভিয়াস ইনপুটের যে আউটপুট, প্রিভিয়াস স্টেটের যে আউটপুট, সেই আউটপুটটা কিন্তু এখানে মেমোরিতে থাকবে এবং সেটা নিয়ে ক্যালকুলেশন করে আউটপুট বের করে দেবে। ঠিক আছে, এইটা নিয়ে ক্যালকুলেশন করে আউটপুট বের করে দেবে। এটা আগের মতো না, বিপিএন এ ইনপুট দেওয়া হতো, ক্যালকুলেশন করে আউটপুট বের করতে কোনো মেমোরি ছিল না, কিন্তু এখানে ইনপুট দেওয়ার পরে ক্যালকুলেশন হবে আগের মেমোরির সাথে, তারপরে আউটপুট বের করবে। যেমন এখানে দেখেন, এরপরে আমরা পুরোটা যদি চিন্তা করি, এই অংশটুকু এখানে জাস্ট হচ্ছে বলা হলো, সব ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই জিনিস হচ্ছে। তো এখন ধরেন যে আমরা কারেন্ট ইনপুট দিলাম, এখানে ক্যালকুলেশনটা কি হবে, এইচটি মানে হচ্ছে হিডেন, হিডেন মানে হচ্ছে এখানে মেমোরি সেল। দেখেন এখানে সিটা কোথায় থেকে আসছে, আগের স্টেট থেকে এসেছে, আগের স্টেটের আউটপুট থেকে এসেছে, বা আগের স্টেট থেকে, আসলে আউটপুট বলা ঠিক না, আগের স্টেট থেকে কি যাবে সেটা কিন্তু কন্ট্রোল করা যায়, সেটা এখানে গেছে। তাহলে এখানে কারেন্ট স্টেটের ইনপুট এবং আগের স্টেটের থেকে একটা আউটপুট এসেছে, যেটা মিলে কিন্তু ক্যালকুলেশন হচ্ছে। এর আগেরটাই কি হয়েছিল, এর আগেরটাও কিন্তু তার আগের স্টেট থেকে আউটপুট এসেছিল এবং সেটা নিয়ে ক্যালকুলেশন করে আউটপুট বের হচ্ছে। এভাবে কিন্তু তার আগের গোলা থেকে সে নিয়েছে HT-1 থেকে HT-T-2 থেকে HT-1, তারপরে HT, তারপরে HT+1, তারপরে HT+2, এভাবে কিন্তু পুরাতন গুলার রিফ্লেকশন কারেন্ট গুলাই আছে। এখন আপনি যদি বলেন যে HT+2 তে কি শুধু HT+1 এর রিফ্লেকশন আছে, না, শুধু এটার না, টি এর আছে, T-1 এর আছে, T-2 এর আছে, সবগুলা রিফ্লেকশন কিন্তু আসছে। এবং আপনি আউটপুট কিন্তু এখান থেকেও বের করতে পাচ্ছেন। দেখেন এখান থেকে আপনি আউটপুট এখানে বের করতে পাচ্ছেন, এখান থেকে যে আউটপুটটা বের করছেন, এখানকার তো রিফ্লেকশন আছেই এই ইনপুটের, এইখানকার আগের স্টেটের রিফ্লেকশন মিলে কিন্তু বের হচ্ছে। এখান থেকে যে আউটপুট বের করছেন, এই স্টেটের রিফ্লেকশন আছে, প্লাস আগের যতগুলো স্টেট ছিল সবগুলো রিফ্লেক্টেড হয়ে এখানে আসছে। এই স্টেট থেকে যেটা বের করছেন, এখানকার ইনপুটের রিফ্লেকশন আছে, প্লাস আগের যতগুলো স্টেট ছিল সবগুলা রিফ্লেক্টেড হয়ে এখানে বের হচ্ছে। এভাবে কিন্তু সবগুলা থেকে আউটপুট নেওয়া যায়, আবার ইচ্ছা করলে যে কোনো একটা থেকেও নেওয়া যায়। আপনি যদি মনে করেন এখান থেকে নেবেন, এটাও হতে পারে, আবার যদি মনে করেন সবগুলো নেবেন তাও হতে পারে, এই জন্য ওয়ান টু ম্যানের কনসেপ্টটা আছে। তবে যাই হোক, এখানে আমাদের যতটুকু বোঝার সেটা হচ্ছে, এইটা হলো একটা আলাদাভাবে দেখানো একটা সেলকে, আর এটা হচ্ছে প্রিভিয়াস থেকে কিভাবে
কারেন্টে এসে ক্যালকুলেশন হয়ে বের হচ্ছে সেটা দেখানো। এটা কিন্তু আসলে বিপিএন এর নাই, বা ট্র্যাডিশনাল নিউরাল নেটওয়ার্কের অ্যালগোরিদম গুলা নাই, যেটাতে আরএনএ আছে। এটাই কিন্তু বলা হচ্ছে, এটাই কিন্তু মেমোরি সেল। এটার জন্য পুরো কাজকর্মই চেঞ্জ হয়ে যাবে। আপনারা ভিতরে দেখবেন, আমি একটু সামারাইজ করে যাচ্ছি, যে T2-1 থেকে T-2 থেকে T-1, T+1, T+2, এভাবে কিন্তু আসলে ইনফরমেশন ফ্লো করছে। এবং কতটুকু যাবে সেটাও কিন্তু কন্ট্রোল করা যায়। আপনি আগের স্টেট থেকে কতটুকু এখানে নিবেন, মেমোরি সেলে রাখবেন, সেটাও কিন্তু কন্ট্রোল করা যায়। ঠিক আছে। মেইন কম্পোনেন্টস অফ দ্য অ্যাবভ ফিগার অলরেডি কিন্তু আমি বলে দিয়েছি, মেইন কম্পোনেন্টস গুলা কি। ইনপুট এক্স, এই যে বলে দিয়েছি, এখানে কিন্তু একবারে ডিটেলস সবকিছু বলা আছে। হ্যাঁ, আমি বললাম, তারপরেও আপনারা কিন্তু দেখতে পারেন। আমি এখানে ফিগারটা দিয়ে একটু বলার চেষ্টা করব। দেখেন এখানে, এই তো এইখানে, এখানে কিন্তু বলা আছে কোনটা কি, একবারে ডিটেলস বোঝানো আছে। মানে এখানে যে ডকুমেন্টটা দেওয়া আছে, এই ডকুমেন্টটা আপনি নিজে দেখলে বুঝতে পারবেন। আমি একটু ধরাই দিই তারপরে। এখানে একটু খেয়াল করেন, এই যে ইনপুট এক্সটি, এটা তো ইনপুট এক্সটি, এই যে এখানে আছে দেওয়া, আমি তো বললাম, এই যে এগুলো হচ্ছে ইনপুট। এক্সটি ইনপুট, যে সময় সেই সময়, প্রত্যেকটা স্টেপের জন্য আলাদা আলাদা। X t-2 এটা হচ্ছে এই সময়ের জন্য, X t-1 এটা এক সময় এই সময়ের জন্য, XT এই সময়ের জন্য, X t+1 এই সময়ের জন্য, X t+2 এই সময়ের জন্য, এভাবে কিন্তু চলছে। হিডেন স্টেট, এটাই কিন্তু ইম্পর্টেন্ট, এই যে HT, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটাই কিন্তু এই যে পাস্ট ইনফরমেশনকে ধরে রাখে, প্রিভিয়াস ইনফরমেশনকে ধরে রাখে, আপনার কাজগুলা যেন সহজ করে, মানে আমরা পরবর্তী প্রিভিয়াস স্টেপের জিনিসপত্র যেন পরবর্তী স্টেপে আসতে পারে, সেই জন্য দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে হিডেন স্টেট, এটাই নতুন আসলে আমাদের আর্নিং, যেটা আমি বললাম। আর আউটপুট যেটা ওয়াইটি, এটা হচ্ছে এই যে কালার দিয়ে দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করা আছে, এই যে গ্রিন আউটপুট, এখানে আপনি আউটপুট বের করে নিতে পারেন। তো আসলে কি হচ্ছে এখানে যদি আমরা বলি, যে দেখেন, এই যে ইনপুট থেকে হিডেনে যাচ্ছে, মানে এক্সটি থেকে এইচটি তে যাচ্ছে, এই যে এক্সটি থেকে এইচটি তে যাচ্ছে, তারপরে হিডেন থেকে হিডেনে যাচ্ছে। যেমন ধরেন যে আমি যদি একটু চিন্তা করি, X t-1 থেকে H t-1 যাচ্ছে, একটা তো আউটপুট বের হচ্ছে, পরবর্তী স্টেপে কি কাজ লাগছে, H t-1টা HT তে যাচ্ছে। এটাই বলছে হিডেন টু হিডেন। একটা তো ইনপুট থেকে হিডেন, এটা সবগুলাই এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। কিন্তু এটার স্পেশালিটি হচ্ছে হিডেন টু হিডেন, যেটাই মেমোরি হিসেবে কাজ করছে। এই যে H t-1 HT এর কাছে যাচ্ছে, তার মানে এখানে ডিসিশন নেওয়ার জন্য আগের স্টেপটা থেকে আমরা ডিসিশন নিতে পারছি। এই যে বলা আছে, দিস ইজ হোয়াট মেক্স আরএনএন স্পেশাল। এই কারণেই আরএনএন স্পেশাল। এখন যদি এই ধরনের কোনো অ্যাপ্লিকেশনের জন্য আমাদের লাগে, যে আগের ডাটাগুলো পরের স্টেপের ডিসিশন নেওয়ার জন্য দায়ী, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা খুবই জরুরি। ঠিক আছে। তারপর আরেকটা স্টেট আছে, সেটা হচ্ছে হিডেন টু আউটপুটে, যে হিডেন থেকে আউটপুটে যাচ্ছে। ওকে, এই হচ্ছে মোটামুটি স্ট্রাকচার আমরা এখানে বললাম। ফ্লোটা কিভাবে হচ্ছে ইনফরমেশনে এখানে লেখা আছে, দেখেন। টেক ইনপুট এক্সটি, ইনপুট নেওয়া হচ্ছে। টেক প্রিভিয়াস মেমোরি HT-1, সবগুলো এই পার্সপেক্টিভে দেখাচ্ছে। ইনপুট হচ্ছে এক্সটি, হিডেন হচ্ছে HT-1, কম্বাইন দেম গেট নিউ মেমোরি। এখানে কিন্তু এই প্রিভিয়াসটা মানে HT-1 এবং এখানকার এক্সটি, এই দুইটা মিলে কম্বাইন করে, এই যে কম্বাইন দেম গেট নিউ মেমোরি HT, এখান থেকে নতুন মেমোরি HT তৈরি করছে, এবং এই HT ইউজ করে আপনার রেজাল্ট বের হচ্ছে। মানে এখান থেকে ইনপুট এবং এখানকার হিডেন, এই দুইটা মিলিয়ে এখান থেকে HT তৈরি হয়ে রেজাল্ট বের হচ্ছে, এবং HTটা পরের জন্য কাজ করছে, মানে পরের স্টেটে চলে যায়। এই হচ্ছে, এটাকে বলা হচ্ছে এই জন্য মেমোরি বেসড মডেল। আগের স্টেট থেকে আসলে কারেন্ট স্টেটে জিনিসগুলো আসছে সবসময়। এখন যদি এটাকে আমরা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কি হবে, এটা একটু খেয়াল করেন। HTটা কিভাবে পাচ্ছি, এটা যদি খেয়াল করি তাহলে বোঝা যায়। HT পাওয়ার জন্য এটা কিন্তু XT ইনপুট, তাই না? এই লাইনের ইনপুট
আর এখান থেকে পাচ্ছি এক্সটি, আর এখান থেকে পাচ্ছি এইচটি মাইনাস ওয়ান। তাহলে এইচটিটা কিভাবে ক্যালকুলেশন হবে? এই দুইটা থেকে আসছে। কিন্তু কিভাবে? এক্সটি ইন্টু ডাব্লিউ এক্স। ডাব্লিউ এক্সটা কি? ডাব্লিউ এক্সটা হচ্ছে এখানকার ওয়েট। এই লাইন, প্রত্যেকটা লাইনের কিন্তু ওয়েট থাকবে, এই লাইনের ওয়েট, এই লাইনের ওয়েট। তো এখান থেকে যে ইনপুটটা যাচ্ছে ওই ইনপুট এবং তার সাথে মাল্টিপ্লিকেশন হচ্ছে ওয়েট, প্লাস এখান থেকে যে হিডেনটা যাচ্ছে এইচ টি মাইনাস ওয়ান ইন্টু এই হিডেন স্টেটের ওয়েট ডাব্লিউ এইচ। মানে এই ইনপুটের সাথে ওয়েট ডাব্লিউ এক্স, আর এই হিডেন স্টেটের যেটা বের হচ্ছে সেটার সাথে ওয়েট গুণ করে যোগ হবে এইচ টি। তার সাথে কিন্তু এখানে এফ হচ্ছে থ্রেশহোল্ডিং ফাংশন। থ্রেশহোল্ডিং এর ফাংশনের ক্ষেত্রে আমরা সিগময়েড ইউজ করতে পারি, আমরা রেল ইউজ করতে পারি, আমরা ট্যানথ ইউজ করতে পারি। ঠিক আছে? তার মানে আমার ওয়েটেড সাম করছি, এই লাইন থেকে ওয়েটেড সাম এবং এই লাইন থেকে ওয়েটেড সাম এবং এই লাইন থেকে ওয়েটেড সাম করে যোগ করছি, করে আমরা অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে যেটা রেজাল্ট হচ্ছে সেটাই এইচটি। এভাবে কিন্তু এইচটিটা ক্যালকুলেশন। আর আপনি যদি আউটপুটটা ক্যালকুলেশন করতে চান ওয়াইটি, তাহলে এখান থেকে যেটা বের হচ্ছে এইচটি ইন্টু এই লাইনের ওয়েট। এখানে কিন্তু প্রত্যেকটা লাইনের ওয়েট থাকবে, এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, সব লাইনের ওয়েট। তো এখানে কিভাবে ক্যালকুলেশন হচ্ছে সেটা এখানে যেটা বললাম। আর আউটপুটটা কিভাবে ক্যালকুলেশন হচ্ছে? এই যে এই লাইন থেকে যেটা বের হচ্ছে এইচটি ইন্টু এই লাইনের যেটা ওয়েট, ওয়েটেড সাম, তারপরে হচ্ছে জি। জিও কিন্তু আসলে একটা থ্রেশহোল্ড, এই আপনার থ্রেশহোল্ডিং ফাংশন। এই হচ্ছে বিষয়। এখন এই যে এইচটি, কারেন্ট হিডেন স্টেট কিভাবে বের হচ্ছে? এইচটি মানে হচ্ছে যে এইটা কিভাবে বের হলো, এই যে এই ইকুয়েশন দিয়ে বের হলো যেটা বললাম। তার মানে ইনপুটের সাথে ওই লাইনের ওয়েট, আর হিডেন স্টেট থেকে যেটা বের হচ্ছে ওই লাইনের ওয়েট মাল্টিপ্লাইড করে সামেশন করে একটা অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে যেটা আউটপুট সেটাই এইচটি। আর ওয়াইটিটা হচ্ছে এইচটি ইন্টু ওই লাইনের ওয়েট। এই, এটা এখানে ডিটেলস বলা আছে কারেন্ট ইনপুট কিভাবে হচ্ছে। যেমন এইচটি মাইনাস ওয়ান এটা কিন্তু প্রিভিয়াস মেমোরি, ডাব্লিউ এক্স হচ্ছে এই লাইনের ওয়েট, আর ডাব্লিউ এইচ হচ্ছে এই লাইনের ওয়েট, আর এফ হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। এই অ্যাক্টিভেশন ফাংশনে আপনি ট্যানথ, রেলও এগুলো ইউজ করতে পারেন, সিগমা ইউজ করতে পারেন। এখানে আরেকটু যদি আমি ফিগারটাকে ক্লিয়ার করি, তাহলে ওই ইকুয়েশনটাকে এই ফিগার দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে। দেখেন কিভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। এক্সটি এইচটি মাইনাস ওয়ান, এক্সটি ইনপুটটা ডাব্লিউ এক্স এর সাথে গুণ হচ্ছে, এই যে ডাব্লিউ এক্স এক্সটি, আর এইচটি মাইনাস ওয়ান ডাব্লিউ এইচ এর সাথে গুণ হচ্ছে, এই যে মাল্টিপ্লিকেশন প্লাস এই দুইটার হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে বের হচ্ছে এইচটি। যেটা বোঝালাম এখানে আবার ফিগার দিয়ে সেটা রিপ্রেজেন্ট করা আছে। এই হচ্ছে বিষয়। আমরা কিভাবে আসলে কাজ হয় আমাদের আরএনএন এ সেটা কিন্তু আমরা বলেছি এবং স্ট্রাকচার দেখিয়ে। এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ এই যে ইনটিউশন দেওয়া আছে। নিউ ইনপুট হচ্ছে এক্সআই, ওল্ড মেমোরি হচ্ছে এইচডি মাইনাস ওয়ান, মাল্টিপ্লাই করবো আমরা তার করসপন্ডিং ওয়েট গুলোর সাথে করে অ্যাড করব, তারপরে অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে যেটা পাবো নিউ মেমোরি হচ্ছে এইচ2। এভাবে কিন্তু ক্যালকুলেশন হতে থাকবে। এইভাবেই কিন্তু আমরা এই ফিগারের একটার পর একটা ক্যালকুলেশন হতে থাকবে। আমরা নতুন মেমোরিটা কিভাবে পাচ্ছি এবং আউটপুট কিভাবে পাচ্ছি সেটা কিন্তু জানলাম। তার মানে আরএনএন এর ক্যালকুলেশন কিন্তু জটিল না, খুবই সহজ, কিন্তু হিসাবটা একটু আলাদা। আমরা যদি একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দেখি কিভাবে ক্যালকুলেশন করা যায়, তাহলে দেখেন এক্সটির ভ্যালু মানে এই ভ্যালুটা যদি টু হয়, ফর এক্সাম্পল টু হয়, এইচ টি মাইনাস ওয়ান এখান থেকে টি মাইনাস ওয়ান যদি থ্রি হয়, এবং এইখানকার ওয়েট ডাব্লিউ এক্স যদি 0.5 এবং এই লাইনের ওয়েট যদি 0.8 হয়, তাহলে কি হবে? আমাদের এক্স টি টু এর সাথে 0.5 গুণ এই যে ডাব্লিউ এক্স, আর এইচ টি মাইনাস ওয়ান থ্রির সাথে ডাব্লিউ এইচ 0.8 গুণ করে এখানে এই যে যোগ করে অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে আপনি যদি ট্যান ইউজ করেন, আপনি ট্যান করতে পারেন, সিগময়েড করতে পারেন, রিয়েলও করতে পারেন, যেটাই করেন আপনার রেজাল্টটা এটা আসবে। এই যে এই জন এইভাবে ক্যালকুলেশন, খুব ইজি। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম যে বিপিএন এর যে মেমোরিটা আসলে নাই, সেটা কিন্তু কোনো কোনো অ্যাপ্লিকেশনে সেই রেজাল্টটা ভালো আসে না। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আরএনএন ইউজ করতে পারি, এবং আরএনএন এর কনসেপ্টই হচ্ছে একটা ইন্টারনাল মেমোরি সেল থাকবে, এবং এই সেলটা আপনার হচ্ছে আমাদের প্রিভিয়াস স্টেটের যে আউটপুট সেইটাকে আমরা কারেন্ট স্টেটে নিয়ে আসবো। এভাবে প্রিভিয়াস ইনফরমেশন গুলো আমরা সামনের দিকে আসলে ফ্লো করতে পারি, যেটা আমরা বোঝার চেষ্টা করেছি এখানে। এরপরে দেখেন, এটা আমরা জানি যে আসলে
ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক এবং রেকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। তো ফিড ফরওয়ার্ডে আসলে কনসেপ্টটা কি? একই জিনিস কিন্তু বারবার বলছি। যেমন এটা হচ্ছে একটা ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক, ইনপুট লেয়ার, আউটপুট লেয়ার, হিডেন লেয়ার। ইনপুট থেকে হিডেন লেয়ার্সে যাবে, তারপরে হিডেন লেয়ার থেকে হিডেন লেয়ার থেকে আউটপুট লেয়ার, এভাবে কিন্তু চলতে থাকবে। সবসময় এগুলো কিন্তু সামনের দিকেই যাবে, ইনপুট থেকে ইনপুট লেয়ার থেকে আউটপুট লেয়ারের দিকে ফরওয়ার্ড গতিতেই চলতে থাকবে। এই যে ইনপুট লেয়ার, হিডেন লেয়ার, আউটপুট লেয়ার। কিন্তু যদি আমরা হচ্ছে এইটাকে আপনার হচ্ছে আরএনএন এর কনসেপ্টে নিয়ে যায়, তাহলে কিন্তু আরএনএন এর কনসেপ্ট গুলা কিন্তু ডিফারেন্ট। এই যে এইখানে কিন্তু আরএনএন গুলা এইভাবে কিন্তু কাজ করে, যেটা বিপিএন এবং আরএনএন, এই স্ট্রাকচারগত পার্থক্য কিন্তু এই যে এরকম। দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস, দুটাকে মেলানোর সুযোগ নেই। তা আমরা তো এর আগে আরএনএন বিপিএন দেখেছি এবং আজকে আরএনএন দেখলাম, আমার মনে হয় স্ট্রাকচার গুলা সহজেই আমরা ক্লিয়ার হতে পেরেছেন। এখানে ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্কে যেটা মেজর প্রবলেম ছিল, ইট ডাজন্ট মেমোরাইজ দ্য পাস্ট ডাটা। পাস্ট ডাটার কিন্তু আসলে কোনো মেমোরি নাই। কিন্তু আরএনএন এ আমাদের কিন্তু সেই মেমোরি গুলো এক্সিস্ট হচ্ছে। তো এইটা আমরা ইউজ কিভাবে করতে পারি সেটা দেখার চেষ্টা করব। দেখেন, আমাদের আরএনএন কিন্তু কয়েক ধরনের হতে পারে, যেমন ওয়ান টু ওয়ান, ওয়ান টু ম্যানি, ম্যানি টু ওয়ান, ম্যানি টু ম্যানি। তো ওয়ান টু ওয়ান কোথায় ইউজ করা লাগতে পারে? আমি এক্সাম্পল গুলো বলি, তাহলে বুঝতে পারবেন। একটা ইনপুট দেবো কিন্তু আউটপুট একটা বের হবে। ওয়ান ইমেজ ওয়ান লেভেল কি হতে পারে? আপনি হয়তো একটা ইনপুটে একটা সিস্টেমে একটা ক্যাট দিলেন, সে বললো ওটা ক্যাট। আপনি ডগ দিলেন, সে বললো ডগ। আপনি কাউ দিলেন, কাউয়ের ফিগার ইমেজ, সে বললো ডগ, আপনার হচ্ছে কাউ। মানে একটা ইনপুট দিবেন, একটা আউটপুট বের করে দিবেন। দিস ইজ কল্ড ওয়ান টু ওয়ান। এই যে আরএনএন এর ক্ষেত্রে সিঙ্গেল ইনপুট মেমোরি, সিঙ্গেল আউটপুট, ওয়ান টু ওয়ান। এক্সাম্পল গুলো মাথায় রাখলে চলবে। ওয়ান টু ম্যানির ক্ষেত্রে কি হতে পারে দেখেন। ওয়ান টু ম্যানির ক্ষেত্রে এরকম, একটা ইনপুট দিয়েছেন, মেমোরি অনেকগুলা, এবং প্রত্যেকটা মেমোরি থেকে আপনি আউটপুট নিচ্ছেন। তার মানে সিঙ্গেল ইনপুট, ম্যানি আউটপুট, ওয়ান টু ম্যানি। কিরকম এক্সাম্পল হতে পারে? ইমেজ অফ এ ডগ প্লেইং। ধরেন একটা ইমেজে কোন একটা ডগ খেলছে, আউটপুট কি দিবে? এ ডগ ইজ প্লেইং ইন দ্য পার্ক। এটা কিন্তু ইমেজ, ইমেজের মধ্যে দেখা যাচ্ছে যে একটা ডগ খেলছে। আপনার আর্নিং চালানোর পরে আউটপুট দিবে আসলে ভেতরে কি হচ্ছে, এ ডগ ইজ প্লেইং ইন দ্য পার্ক। ডগ হচ্ছে পার্কের মধ্যে খেলছে। এটা কিন্তু সে টেক্সট আকারে দিবে। তাহলে ইনপুট দিয়েছিলেন একটা, আউটপুট বের করেছে ম্যানি। এটা হলো ওয়ান টু ম্যানির এক্সাম্পল। আরো কি হতে পারে? ম্যানি টু ওয়ান। ম্যানি টু ওয়ান কি হতে পারে দেখেন, মাল্টিপল ইনপুট, মেমোরি অনেকগুলা, সিঙ্গেল আউটপুট। আপনি আউটপুটটা কিভাবে নিচ্ছেন সেটা কিন্তু ফ্যাক্ট। যেমন দেখেন যে আপনি হয়তো একটা মুভি দেখছেন, যে দ্য মুভি ইজ অ্যামাজিং, বা আপনি মুভি দেখার পরে একটা, আপনি ধরেন যে সেন্টিমেন্ট অ্যানালাইসিস করছেন, এখানে এক্সাম্পলটা অন্যভাবে বলি। সেন্টিমেন্ট অ্যানালাইসিস একটা এক্সাম্পল হতে পারে। আপনি হয়তো মুভি রিভিউ আপনি টুইটার থেকে নিলেন, নেওয়ার পরে আপনি রিভিউ তো অনেক কিছু হতে পারে, কেউ হয়তো 5 লাইনের কোড লিখতে পারে এক্সপ্রেশন দিয়ে, কেউ হয়তো আপনার 1 লাইনের লিখতে পারে, কেউ 500 ওয়ার্ডের লিখতে পারে। কিন্তু ওখান থেকে আপনি তার সেন্টিমেন্টটা কিন্তু বুঝতে পারবেন যে মুভিটা কেমন ছিল, পজিটিভ না নেগেটিভ। ধরুন দুইটা সেন্টিমেন্ট ইউজ করলাম। তো এরকম যদি হয় তাহলে এটা হবে কিন্তু ম্যানি টু ওয়ান। অনেকগুলো ইনপুট টেক্সট, কিন্তু সেখান থেকে শুধুমাত্র পজিটিভ না নেগেটিভ বের হচ্ছে, তার মানে দিস ইজ ম্যানি টু ওয়ান এক্সাম্পল। ম্যানি ওয়ার্ড ওয়ান ডিসিশন, সেন্টিমেন্ট অ্যানালাইসিস এটা একটা ভালো এক্সাম্পল হতে পারে। ম্যানি টু ম্যানি, এটা কি হতে পারে? এই যে অনেকগুলো ইনপুট, অনেকগুলো মেমোরি সেল, এবং ম্যানি টু ম্যানি মানে অনেকগুলো আউটপুট। প্রত্যেকটা ইনপুট থেকে একটা করে আউটপুট বের করা হচ্ছে। যেমন ধরেন আমরা ইনপুট দিলাম আই লাভ এআই। এখানে আমরা এটাকে আরো অ্যানালাইসিস করতে চাই যে এইটার মধ্যে কোন ধরনের জিনিসগুলো আছে, পার্টস অফ স্পিচ কি আছে, প্রোনাউন, ভার্ব, নাউন, প্রত্যেকটাকে সে আলাদা আলাদা করবে। এরকম যদি হয় এটা ম্যানি টু ম্যানি হতে পারে। তো এখন এইটা ডিপেন্ড করছে যে আপনার অ্যাপ্লিকেশনটা কি ধরনের। আপনার অ্যাপ্লিকেশন যেমন, আপনি আসলে সেইভাবেই কিন্তু চিন্তা করবেন। আপনি ওয়ান টু ওয়ান, ওয়ান টু ম্যানি, ম্যানি টু ওয়ান, ম্যানি টু ম্যানি অ্যাপ্লাই করতে চান, তার উপরে ডিপেন্ড করবে। এই হচ্ছে মোটামুটি আরএনএন কত ধরনের হতে পারে আমরা সেটা দেখলাম। এখন দেখেন, আরএনএন এর দুইটা প্রবলেম আছে।
দুইটা আসলে বলা ঠিক না, মানে দুইটা টাইপের প্রবলেম আছে। একটা হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম, আরেকটা হচ্ছে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেম। ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম কি? ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম হচ্ছে, দেখেন, ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম হ্যাপেন্স when gradient becomes very slow. গ্রেডিয়েন্টটা কি? গ্রেডিয়েন্ট হচ্ছে ওই যে আমরা ওয়েট আপডেট করি না, যে কতটুকু ওয়েট আপডেট হবে, আমরা কিন্তু এগুলো জানি, বিপিএন এ দেখে আসছি। গ্রেডিয়েন্ট হচ্ছে হাউ মাচ শুড উই চেঞ্জ দ্য ওয়েট টু রিডিউস ইরো, আমরা কতখানি করে আসলে ওয়েট আপডেট করব। তো আপনি যদি ওয়েট আপডেটটা করতে থাকেন কোনো সমস্যা নাই, এর আগেও কিন্তু আমরা বিপিএন এ করেছি। এখন আরএনএন এর যে সমস্যা, সেটা যেটা হয়, ধরেন আপনি এখানে 100টা স্টেপ ইউজ করেছেন, এরকম 100টা ইন্টারনাল মেমোরি আছে, একটা থেকে আরেকটা ফ্লো করছে, একটা থেকে একটা ফ্লো করছে, একটা থেকে একটা ফ্লো করছে। তো আপনার এটা এত স্টেপ কিন্তু আমার বিপিএন এ ছিল না। বিপিএন এ আমরা কি বলেছিলাম, একটা থিওরি পড়েছিলাম, কর্মগ্রুপ থিওরাম, যেখানে 3টা অ্যাক্টিভ স্টেট হলে পৃথিবীর যে কোনো প্রবলেম সলভ করা সম্ভব, যতই কমপ্লেক্স হোক না কেন। কিন্তু আরএনএন এ তো আমরা আসলে এই স্টেপ গুলো অনেকগুলা করবো। ধরেন আপনি নিয়েছেন 100টা স্টেপ, তো আপনার যে ওয়েট, সেই ওয়েট কি হয়, আস্তে আস্তে কিন্তু স্বাভাবিকভাবেই ডিকে যদি হতে থাকে, কমতে থাকে, তাহলে শেষের দিকে যে বা একটা পর্যায়ে যে যদি স্টেপ বেশি থাকে, দেখা যাবে যে ওয়েট এত ছোট, যে ওয়েট আর ছোট, মানে এত আপনার হচ্ছে গ্রেডিয়েন্ট ছোট হয়ে যাচ্ছে, যে আসলে সলিউশনের দিকে যাইতে অনেক দেরি হইতে পারে, বা আসলে যাবেই না হয়তো কোনো সময়। যদি এরকম হয়, তাহলে এটাকে বলা হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম। দেখেন, এই যে দ্য গ্রেডিয়েন্ট, হাউ মাচ শুড উই চেঞ্জ দ্য ওয়েট টু রিডিউস ইরো, আমরা কতটুকু করে ওয়েট চেঞ্জ করব, সেটা যদি খুব ছোট হয়, when the gradient becomes too small, the parameter updates become insignificant. This makes the training of long data sequence difficult. এটা সামনের দিকে যেতে কিন্তু, এই যে সামনের দিকে যত যেতে যাব, আমাদের কিন্তু আসলে প্রবলেম অ্যারাইজ করবে। আমি আপনাদের এই ফিগারটা দেখাই। যেমন ধরেন যে আমরা যখন ওয়েট আপডেট করি, তখন খুব কম কম করে যদি ওয়েট আপডেট করতে থাকি, তাহলে সলিউশনে কখন যাব? মুশকিল। আর আমাদের এখানে গ্রেডিয়েন্ট যদি ছোট হয়ে যায়, যত স্টেপ যাবে তত যদি ছোট হতে থাকে, তাহলে আলটিমেটলি কিন্তু একসময় যে আমাদের এই চেঞ্জটা এত কম হবে, যে সলিউশনের দিকে যাওয়াই মুশকিল হবে। তো এইটা হতে পারে, কেননা অনেকগুলো স্টেপ আমরা এখানে দিব, আমাদের বিপিএন এর মতো 3টা 4টার মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। তো এইটা একটা প্রবলেম, ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম। যদি আমার ওয়েট ছোট হতে থাকে, মানে আমার গ্রেডিয়েন্টটা যদি ছোট হতে থাকে, তাহলে আসলে ওয়েট চেঞ্জ কম হবে। এইটা যদি হয়, তাহলে হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম অ্যারাইজ করে। আরেকটা হচ্ছে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেম। এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেম কি হতে পারে? এই এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেম, এটা উল্টা, আগেরটা ছোট ছিল, এটা বড় হয়ে গেলে একটা প্রবলেম। এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট হ্যাপেন্স when gradient become very large during training, causing unstable learning. যদি আমার এই ওয়েট, মানে আমার গ্রেডিয়েন্ট যদি বড় হয়ে যায়, তাহলে ওয়েট এত বেশি চেঞ্জ হবে, যা আসলে এটা আমার সিস্টেমের পারফরমেন্স পোর করে দিবে। অনেক ক্ষেত্রে লং টাইম লাগবে, পারফরমেন্স পোর হবে, অ্যাকুরেসি ব্যাড হবে। বোঝা গেল? এই আমাদের ভ্যানিশিং গ্রেডিয়েন্ট এবং এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট দুইটার ক্ষেত্রে, মানে আমাদের এই গ্রেডিয়েন্ট গুলা খুব এমন হওয়া যাবে না যে ছোট হয়ে যাচ্ছে, বা এমন হওয়া যাবে না যে খুব বড় হয়ে যাচ্ছে। তো এই দুটো বিষয় আমাদের খেয়াল রাখতে হবে আর্নিং এর ক্ষেত্রে। আর্নিং যে বেসিক স্ট্রাকচার, ওকে, কাজ করা যাবে, কিন্তু সমস্যা হচ্ছে এই গ্রেডিয়েন্ট প্রবলেম গুলা। গ্রেডিয়েন্ট যদি, যেহেতু স্টেট অনেকগুলা, আমাদের গ্রেডিয়েন্ট যদি খুব কম হয়, ছোট হতে থাকে, আলটিমেটলি কিন্তু ওয়েট চেঞ্জ খুব কম হতে থাকবে। তো শেষের দিকে যে আমরা হয়তো কিছুই আর পাবো না, বা এত দূরে সলিউশন অ্যারাইজ করবে, এত আস্তে আমরা যাব, যেটা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে এবার আমার সিস্টেমের পারফরমেন্স আনতে। এটাকে বলা হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট। আর এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট হচ্ছে আমার গ্রেডিয়েন্ট এমন ভাবে কাজ করবে যে ওয়েট গুলা খুব বড় চেঞ্জ নিয়ে আসবে। সেই ক্ষেত্রে কিন্তু এক্সপ্লোডিং হতে পারে। দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের এই প্রবলেম অ্যারাইজ করবে, আমাদের যেটা বেসিক আরএনএন সেই ক্ষেত্রে। এখন আমরা এখান থেকে সলিউশন কিভাবে বের করতে পারি, আরেকটু এখানে দেওয়া আছে, দেখেন। ভ্যানিশিং গ্রেডিয়েন্টে যেটা হয় যে আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালু খুব ছোট, আর এক্সপ্লোডিং গ্রেডিয়েন্টে আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালু
খুব লার্জ। এতে কি হয়, খুব ছোট হলে পুরাতন ইনফরমেশন গুলাকে সে আসলে খুব কম ভাবে রিপ্রেজেন্ট করে, প্রায় ভুলে যাওয়ার মতোই। তাহলে আরএনএন করে কি লাভ হলো? আর যদি খুব বড় হয় তাহলে লার্নিংটা আনস্টেবল হয়ে যায়। তো এই দুইটাকে আমাদের প্রোটেক্ট করতে হবে। এখন এই দুইটাকে আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি? সলিউশন অফ ভ্যানিসিং অ্যান্ড এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট ইন আরএনএন কিভাবে করতে পারি দেখেন। এলএসটিএম একটা সলিউশন, লং শর্ট টার্ম মেমোরি, খুব পপুলার টার্ম। আমরা সাধারণত যদি এই ধরনের কোনো টাইম সিরিজ ডেটা থাকে তাহলে কিন্তু আমরা এলএসটিএম ইউজ করতে পারি, খুবই পপুলার। তো এলএসটিএম দিয়ে কিন্তু আমরা খুব সহজেই প্রবলেম গুলো সলভ করতে পারবো। কিছুটা ভেরিয়েশন আছে, আমরা দেখবো আজকে স্ট্রাকচারের মধ্যে। তো এলএসটিএম একটা সলিউশন হতে পারে। এলএসটিএম এ কিছু স্পেশাল ফিচার আছে, যেমন কিছু স্পেশাল গেট আছে, ইনপুট গেট, ফরগেট গেট, আউটপুট গেট, প্রত্যেকটার কাজ আমরা দেখবো আজকে, অসুবিধা নেই। এটা কি করে এলএসটিএম ইউজ করলে আমাদের যে ভ্যানিশিং গ্রেডিয়েন্টের প্রবলেম ছিল, কিপ ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর লং টাইম, যে ইনফরমেশন গুলো আমাদের লং টাইমের জন্য দরকার সেগুলোকে সে ধরে রাখে। প্রিভেন্ট গ্রেডিয়েন্ট ফ্রম সিঙ্কিং, খুব ছোট হওয়া থেকে রক্ষা করে। আমরা কিন্তু যেটা দেখছি সেটা হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম, তার মানে ওয়েট বেশি ছোট হওয়া যাবে না। তো এইটাকে সে রক্ষা করবে। জিআরইউ, গেটেড রেকারেন্ট ইউনিট, এটাও আরেকটা ভেরিয়েশন, তবে এটা এলএসটিএম এর থেকে সিম্পলার। এটা আপডেট এবং রিসেট গেট ইউজ করে। এটা হচ্ছে আপনার লং টাইম যেন হচ্ছে আসলে আপনার ইনফরমেশনটাকে ধরে রাখতে পারে, একেবারে ছোট না হয়ে যায়, যেন প্রিভিয়াস ইনফরমেশন কিছু পাওয়া যাচ্ছে না, ভুলে যাওয়ার মতো এরকম যেন না হয়, সেটাও কাজ করতে পারে। তাহলে এটা একটা সলিউশন হতে পারে। আমরা যদি টেন্থ বা সিগময়েডের জায়গায় রিয়েলি ইউজ করি তাহলে সেক্ষেত্রে সলিউশন হতে পারে, কেননা টেন্থ এবং সিগময়েড দুইটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন যে ফাংশন, সেই ফাংশন কিন্তু হচ্ছে পজিটিভ দিকেও আছে, নেগেটিভ দিকেও আছে, টেন্থ এবং সিগময়েড দুটাই। কিন্তু রেলুতে নেগেটিভ কোনো অংশ নাই, জিরো আছে না হলে পজিটিভ আছে, জিরো থেকেই শুরু হয়। তো যদি মাইনাস হয় তাহলে তো কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেটা টেন্থ এবং সিগময়েডে আছে। আর ভ্যানিশিং গ্রেডিয়েন্টে কি হয়, কমে যায়। তো আমরা কমানো থেকে রক্ষা করতে পারি অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে, সেটা রিয়েলি ইউজ করলে সেটা কমে যাবে, মানে সেটা হচ্ছে ওই লেভেলে কমবে না, যেহেতু এখানে জিরোর নিচে কোনো ভ্যালু নাই। এটা একটা সলিউশন হতে পারে। প্রপার ওয়েট ইনিশিয়ালাইজেশন, আমরা যদি ওয়েট গুলো যখন ইনিশিয়ালাইজ করবো, আমরা কিন্তু অলরেডি বলেছি এখানে প্রত্যেকটা লাইনের কিন্তু ওয়েট থাকবে, এখানে প্রত্যেকটা এই লাইনে 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 লাইন সব লাইনের ওয়েট আছে। এই ওয়েট ইনিশিয়ালাইজ করার সময় আমরা যদি একটু দেখে করি বা এরকম করতে পারি, যেটা খুব ছোট না হয়। এই যে ইনিশিয়ালাইজ ওয়েটস কেয়ারফুলি, নট টু স্মল, খুব ছোট হলে কিন্তু প্রবলেম অ্যারাইজ করতে পারে, সেটা আমাদের ঠিক রাখতে হবে। স্কিপ কানেকশন, রেসিডুয়াল কানেকশন, ডিরেক্টলি কানেক্টেড আর্লিয়ার লেয়ার টু লেটার লেয়ার। আমরা কি করি, আমরা সাধারণত বিপিএন এ কি করি, ইনপুট থেকে হিডেন লেয়ার, হিডেন থেকে আউটপুট লেয়ার, এটা নর্মাল ট্র্যাডিশন। আমরা আরএনএন এ প্রত্যেকটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যাচ্ছে। যদি আপনি মনে করেন যে আপনি এই লেয়ার থেকে এই লেয়ারও দিবেন, এই লেয়ার থেকে 3 স্টেপ পরে আরেকটা লেয়ারও দিবেন, দিলে দেওয়া যেতে পারে। যদি দিই তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার হচ্ছে এই ভ্যানিশিং গ্রেডিয়েন্টের প্রবলেম থেকে আমরা রক্ষা পেতে পারি। ওটাই বলছি, ডিরেক্টলি কানেক্টেড আর্লিয়ার লেয়ার্স টু লেটার লেয়ার্স। আপনি যদি ডিরেক্টলি কানেক্ট করেন আর্লিয়ার লেয়ার থেকে পরের লেয়ার গুলাই, সেটাও কিন্তু একটা পসিবল সলিউশন হতে পারে। তাহলে ইনফরমেশন আসলে ওইভাবে ভুলে যাওয়ার চান্স থাকবে না। এরপরে ব্যাচ নর্মালাইজেশন, আমরা যখন লুপ গুলা চালাবো, ইপোক কতক্ষণ পর পর ইরোর ক্যালকুলেশন করবে, আমরা যদি ব্যাচ নর্মালাইজ করি, প্রত্যেক স্টেপেই যদি ইরর ক্যালকুলেট করি তাহলে কিন্তু এটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা যদি ব্যাচ নর্মালাইজেশন করি তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা সুযোগ থাকবে যে ইনফরমেশনটা আরো দূর পর্যন্ত ক্যারি করা। এই হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যে সলিউশন গুলা দেখলাম, সেগুলা হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমকে আমরা কিভাবে এখান থেকে বাঁচতে পারি, আরএনএন কে ঠিক করব সেটা। তো সব বেশি ইউজ হয় সব থেকে এলএসটা, এটা করলে মোটামুটি চলে আসে। হ্যাঁ, অন্যগুলো আপনি ইউজ করে দেখতে পারেন, মাল্টিগুলো করা যেতে পারে। এরপরে দেখেন এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট, যেটা আমাদের আসলে ওয়েট গুলাকে এত বেশি বাড়িয়ে দিচ্ছিল যে আনস্টেবল রেজাল্ট দেয়। তো সেটার জন্য সব থেকে বেটার সলিউশন হচ্ছে গ্রেডিয়েন্ট ক্লিপিং। লেখা আছে মোস্ট ইম্পর্টেন্ট। যদি আমাদের কোনো গ্রেডিয়েন্ট একটা থ্রেশহোল্ড আপনি ডিফাইন করে দিলেন, হয়তো 2,
টু এর উপরে যাবে না। যদি টু এর উপরে যায় তাহলে আপনি বলে দিলেন যে গ্রেডিয়েন্ট টু হবে, এর উপরে যাওয়ার সুযোগ নেই। তাহলে তো আর অদ্ভুত যাইতে পারবে না। তার মানে এটা বেশি বড় যেন হতে না পারে, বেশি বড় হলে আপনি ছোট করে ফেলবেন, এটা একটা হতে পারে। এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট ক্লিপিং। দেখেন, প্রিভেন্টস ভেরি লার্জ আপডেট, বড় আপডেট হতে দিবে না। মোস্ট ওয়াইডলি ইউজ সলিউশন, এটাই সব থেকে বেশি ইউজ হয় এক্সপ্লোডিং গ্রেডিয়েন্টের ক্ষেত্রে। খুবই সহজ সলিউশন এটা। তার মানে এইখানে আমরা কিন্তু যেটা দেখছি এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট, এটা হলো মোস্টলি ইউজড। এরপরে প্রপার ওয়েট ইনিশিয়ালাইজেশন, আপনি যদি ওয়েট গুলোকে ওইভাবে ইনিশিয়ালাইজ করেন যে খুব বড় না হতে পারে, অ্যাভয়েড লার্জ ইনিশিয়াল ওয়েটস, সেটা হতে পারে। আপনি রেগুলারাইজেশন, আমরা জানি রেগুলারাইজেশন L1 L2 রেগুলারাইজেশন আছে। আপনি হচ্ছে যদি রেগুলারাইজেশন ইউজ করেন তাহলে কিন্তু আপনার ওয়েট গুলাকে নর্মালি কিন্তু প্ল্যানারাইজ করে ছোট করে দেওয়া যায়। এইটা একটা হতে পারে। আপনি LSTM বা GRU ইউজ করতে পারেন, রিডিউস লার্নিং রেট। আপনি হচ্ছে লার্নিং রেট যদি ইউজ করেন, আমরা জানি যে লার্নিং রেট ইউজ করলে কিন্তু আমাদের হচ্ছে খুব ধীরে ধীরে আপডেট হয়। আমাদের যদি ওয়েট খুব বেড়ে যায় তাহলে কিন্তু দ্রুত যাবে। আমরা যদি লার্নিং রেটটাকে কমিয়ে দিই সেক্ষেত্রেও কিন্তু আমাদের জাম্পটা ধীরে হবে। এগুলো সলিউশন আসলে। আমরা এক্সপ্লোডিং গ্রেডিয়েন্টের প্রবলেম সলিউশন গুলো কিন্তু এখানে দেখেছি। এখানে কমন সলিউশন কি হতে পারে দুইটারই দেখেন। দুইটাকে যদি একসাথে করেন LSTM বা GRU ইউজ করতে পারেন। ইনিশিয়ালাইজেশন যেন খুব ছোট না হয়, বড়ও না হয়, নর্মালাইজ করে নিতে পারি, লার্নিং রেটটাকে ছোট রাখতে পারি। এগুলা হচ্ছে সলিউশন। তবে সব থেকে বেশি ইউজ হয় LSTM, তার মধ্যে আপনি এগুলো ইউজ করতে পারেন, কিছু যায় আসে না। তো আমাদের যেটা ছিল যে প্রবলেম ছিল ভ্যানিশিং গ্রেডিয়েন্ট, মেইন ইস্যু ছিল গ্রেডিয়েন্ট টু স্মল। যদি বেশি ছোট হয় তাহলে ওয়েট গুলো কিন্তু খুব কম কম করে আপডেট হবে। আর এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট এটা হচ্ছে ওয়েট, মানে গ্রেডিয়েন্ট বেশি, তার মানে ওয়েট বেশি, বাড়বে আস্তে আস্তে, মানে আস্তে আস্তে বাড়বে না, বেশি করে বাড়তে থাকবে, টু লার্জ। তো সেক্ষেত্রে বেস্ট সলিউশন হচ্ছে আমাদের ভ্যানিশিং গ্রেডিয়েন্টের ক্ষেত্রে LSTM, আর এক্সপ্লোডিং গ্রেডিয়েন্টের ক্ষেত্রে গ্রেডিয়েন্ট ক্লিপিং। আপনি যেভাবে মনে করেন কাজ করতে পারেন। এরপরে আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম আমরা সেটা হচ্ছে RNN কি, BPN এর সাথে বা ট্র্যাডিশনাল নিউরাল নেটওয়ার্কের সাথে RNN এর আসলে ডিফারেন্স গুলা কোথায়, এবং RNN এর স্ট্রাকচার কি, কিভাবে কাজ করে, ইকুয়েশন সহ সবকিছু ক্লিয়ার করেছি আপনাদের। এবং RNN এ আসলে কত ধরনের ইনপুট এবং আউটপুট হতে পারে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি, এগুলো সব হতে পারে কিভাবে সেটা দেখিয়েছি। এবং RNN এর প্রবলেম গুলা কোথায়, প্রবলেম হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট আর এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট। তো সেই প্রবলেম গুলা দেখিয়েছি এবং কিভাবে সলিউশন হতে পারে সেটার নাম বলেছি। এবং সব থেকে কমন সলিউশন হচ্ছে LSTM, ভ্যানিশিং গ্রেডিয়েন্টের ক্ষেত্রে এটা বড় প্রবলেম। আর এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট এটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট ক্লিপিং করে কাজ করা যায়। তো LSTM টা খুব পপুলার আসলে। LSTM আপনার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ LSTM এর আসলে বিকল্প নাই। তো LSTM কিভাবে কাজ করে সেটা একটু আপনাদেরকে বলি, খেয়াল করেন। যেমন দেখেন, আপনাকে বলা হলো সাপোজ ইউ উইশ টু প্রিডিক্ট দ্য লাস্ট ওয়ার্ড উইথিন দ্য টেক্সট, দ্য ক্লাউডস আর উইথিন দ্য, এটা আপনাকে পূরণ করতে হবে। দ্য ক্লাউডস আর উইথিন দ্য, ক্লাউডস কোথায় থাকে, স্কাই। দ্য মোস্ট অবভিয়াস অ্যান্সার টু দ্য প্রেজেন্ট ইজ দ্যাট দ্য স্কাই। এই যে এখানে যে স্কাই হবে, এই স্কাইটা কিন্তু দ্য ক্লাউড আর উইথিন এটার উপরে ডিপেন্ড করছে, এই ক্লাউডের উপরে ডিপেন্ড করছে না, ক্লাউড এবং উইথিন এর উপরে ডিপেন্ড করছে। তো এইটা কিন্তু প্রিভিয়াস এর উপরে ডিপেন্ডেন্সি আছে। এখন আপনি যদি এটা RNN ইউজ না করেন তাহলে রেজাল্ট ভালো আসার সম্ভাবনা কম। তো RNN ইউজ করলে প্রিভিয়াস আউটপুট গুলাকে সে আসলে মেমোরির মধ্যে রেখে সে একটা ভালো রেজাল্ট দিতে পারে, এটাই আসলে আমরা বলছি। ঠিক আছে, এবং আরেকটা এক্সাম্পল দেখেন, আই এম স্টেইং ইন স্পেন ফর দ্য লাস্ট 10 years, আই ক্যান স্পিক ফ্লুয়েন্ট, এখানে আছে শূন্যস্থান, কি পূরণ করবেন? সে 10 বছর ধরে স্পেনে আছে, স্বাভাবিকভাবে সে স্প্যানিশই জানবে। তো এইখানে আসলে স্প্যানিশ হওয়াটাই আসলে মোস্ট প্রিফারেবল। তো এইটা কিন্তু প্রিভিয়াস জায়গার উপরে ডিপেন্ডেন্ট, সে 10 বছর কোথায় ছিল, সে এই 10 বছর কোথায় ছিল, স্পেনে ছিল, তার মানে স্প্যানিশ জানবে। সে যদি অন্য কোথাও থাকতো তাহলে কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজ জানতো। প্রিভিয়াস স্টেটের উপরে ডিপেন্ডেন্ট, এই জন্যই RNN দরকার। এবং RNN এর যে প্রবলেম গুলো আছে
সেটা কিভাবে কাজ করতে পারে সেটা আমরা দেখবো। তো এতক্ষণ ধরে যেটা ব্যাক প্রপাগেশনে কি হয়, এলএসটিএম এ কি হয়, সেটা কিন্তু আমরা বলছি। ব্যাক প্রপাগেশনে আমরা আসলে আহ আগের স্টেটের আউটপুট গুলা পরের স্টেপে যাবে এরকম সুযোগ নাই। আর এলএসটিএম এ কিন্তু, এলএসটিএম মানে হচ্ছে আরএনএন এর আপার ভার্সন, মানে আরএনএন এর আরো ভেতরে যে আমরা কাজ করব, আরএনএন এর যে প্রবলেম গুলো ছিল সেগুলোকে সলিউশন করার চেষ্টা করব। তো আমাদের ব্যাক প্রপাগেশনে যে প্রবলেম ছিল আরএনএন এ কিন্তু সেটা আমরা সলভ করার চেষ্টা করব, এবং স্পেশালি এলএসটিএম এর ক্ষেত্রে। এইখানে যে ফিগারটা দেখছেন এটা হচ্ছে এলএসটিএম এর ফিগার। এলএসটিএম এর ভেতরে কি হয় আমরা কিন্তু দেখেন এইখানে, এইটা দেখলাম হচ্ছে আরএনএন এর বেসিক ফিগার এটা, ঠিক আছে। আর এইটা হচ্ছে এলএসটিএম এর ফিগার। এখানে আরএনএন এর যে প্রবলেম ছিল বললাম যে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম, এই ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমকে কিন্তু আমরা আরএনএন এর থেকে সলভ করব এলএসটিএম এ। এবং এইটাকে সলভ করার জন্য এই যে এই ফিগারটা আসছে, যেমন এইটা কি দেখেন, এটা হচ্ছে আগের স্টেপ। এখানে কি ছিল, এটা আগের স্টেপ ছিল, এটা ছিল তার পরের স্টেপ, এটা হচ্ছে তার পরের স্টেপ, এটা হচ্ছে তার পরের স্টেপ। এখানে এইটা হচ্ছে আগের স্টেপ, এটা হচ্ছে কারেন্ট স্টেপ, এটা হচ্ছে পরের স্টেপ। তার মানে একটা স্টেপের মধ্যে এখানে কিন্তু এই মেকানিজম গুলো ঘটানো হচ্ছে। এখানে কি আছে, এখানে তিনটা কাজ করা হচ্ছে, এবং তিনটা কাজকে তিনটা গেট নাম দেওয়া হচ্ছে। একটা হচ্ছে ইনপুট গেট, একটা হচ্ছে ফরগেট গেট, আর একটা হচ্ছে আউটপুট গেট। এই তিনটা গেটের কাজ বললেই মোটামুটি ভাবে এটা বোঝা যাবে যে আসলে এলএসটিএম কিভাবে কাজ করে। এখানে দেখেন ইনপুট গেটের মধ্যে কি আছে, আমরা যদি একটু দেখি, ইনপুট গেটকে যদি দেখি, ইনপুট গেট এখানে ইনপুট আসছে অ্যাজ ইট ইজ, এখান থেকে একটা হিডেন মেমোরি আসবে, আর একটা হচ্ছে এখানে আমরা যদি পরের ফিগারটা দেখাই আরেকটু ক্লিয়ার হবে। একই ফিগার কিন্তু এটাকে একটু ইলাবোরেট করা। আগের স্টেট থেকে CT-1 কারেন্ট আপডেট, আর এটা হলো হিডেন স্টেট, এই দুটো আসবে। এই দুটা থেকে কিন্তু এই কারেন্ট স্টেটে ক্যালকুলেশন হয়ে এই যে HT এবং সিটি আসবে। প্রত্যেকটা সেল থেকে বা প্রত্যেকটা স্টেট থেকে দুইটা জিনিস যাবে, একটা হচ্ছে সিটি, একটা এইচটি, এবং ক্যালকুলেশন হবে এইভাবে। এই ক্যালকুলেশনটাকে তিনটা গেটে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ইনপুট গেট, একটা হচ্ছে ফরগেট গেট, একটা হচ্ছে আউটপুট গেট। তো এই গেট গুলা কিভাবে কাজ করে এখানে দেখেন, এখানে কিন্তু দুইটা ঢুকছে দুইটা বের হচ্ছে, তার মানে প্রত্যেকটা স্টেট থেকে দুইটা জিনিস বের হবে, দুইটা জিনিস ঢুকবে। একটা হচ্ছে সিটি কারেন্ট আপডেট, আর একটা হচ্ছে এইচটি হিডেন স্টেট। তো কিভাবে এই ধরেন এইখানে যখন ক্যালকুলেশন করব তখন আগের স্টেট থেকে কিন্তু CT-1 এবং HT-1 ঢুকবে, এবং এই দুইটা নিয়ে কিভাবে ক্যালকুলেশন হবে, ফরগেট গেট কিভাবে ক্যালকুলেশন করে, ইনপুট গেট কিভাবে ক্যালকুলেশন করে, আউটপুট গেট কিভাবে ক্যালকুলেশন করে, এই সবগুলাই কিন্তু আমরা দেখবো। এবং এই দেখার জন্য আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য এই ফিগারটা দেখবো। যেমন হচ্ছে এটা CT-1 মানে আগের স্টেটের আপডেট, এবং HT-1 আগের স্টেটের হিডেন যে আউটপুট সেটা। এটা ঢোকার পরে প্রথমে এটা হলো ফরগেট গেট, এখানে কি ক্যালকুলেশন হচ্ছে। তারপরে এটা হলো ইনপুট গেট, এখানে কি ক্যালকুলেশন হচ্ছে। তারপরে এটা হচ্ছে আউটপুট গেট, কি ক্যালকুলেশন হচ্ছে, এখান থেকে সিটি বের হচ্ছে, এইচটি বের হচ্ছে, যেটা পরের স্টেপে বা পরের সেলে আবার কাজে লাগে। তো কিভাবে হতে পারে এটা ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, আমরা একটু দেখি। একটু খেয়াল করেন ফিগারটাই কি বলে। দেখেন অলরেডি কিন্তু আমি বলেছি ফিগারটাই কি বলছে, এখানে লেখাও আছে, তারপরেও আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখেন an LSTM cell at time t, আমরা এই ফিগারটা সামনে রাখি তাহলে সুবিধা হবে। কি বলে, what the what this figure shows an LSTM cell at time t, এটা টি সেলের মধ্যেকার জিনিস। যেমন আমরা এখানে যেটা বলছিলাম যে এখানে তিনটা সেল, এটা হচ্ছে প্রিভিয়াস সেল, এটা হচ্ছে কারেন্ট সেল, এটা হচ্ছে নেক্সট সেল। আমরা এই সেল নিয়ে কথা বলছি, এই সেল মানে হচ্ছে আসলে এইটা, এইটা। তো এখন আমরা যদি এটা নিয়ে কথা বলি, দেখেন কানেক্টেড টু প্রিভিয়াস T-1 and next T+1,
এটা হচ্ছে আগের t-1, পরেরটা t+1, এটা হচ্ছে t। কিভাবে হচ্ছে দেখেন, দেখেন এটা কিন্তু হচ্ছে ইনপুট, এই যে xt, এটা কিন্তু হচ্ছে ইনপুট, কারেন্ট ইনপুট। প্রিভিয়াস হিডেন স্টেট ht-1, প্রিভিয়াস সেল স্টেট, একটা সেলের স্টেট, একটা হিডেন স্টেট, ঠিক আছে? তো এইটা হচ্ছে আগের আগের সেলের আউটপুট, আপনার সেল স্ট্যাটাস, আর এটা হচ্ছে আপনার হিডেন স্ট্যাটাস। এই দুটো এখানে ঢুকছে। কি প্রডিউস করবে? এ প্রডিউস করবে এইচটি, মানে হিডেন স্ট্যাটাস এই সেলের, আরেকটা হচ্ছে সেল স্ট্যাটাস সিটি। ভেতরে কিভাবে ক্যালকুলেশন হচ্ছে? তিনটা পার্ট। একটা হচ্ছে ফরগেট গেট, যেটা আমরা বলছিলাম। ফরগেট গেট কতটুকু? এই যে এতটুকু, এতটুকু, এই যে অংশটুকু। আমরা যদি এখানে দেখি একটু, এই যে এতটুকু, এটা কিন্তু ফরগেট গেট। এই ফরগেট গেটের ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে দেখেন। কি নাই ফরগেট গেট? টেক্স ht-1, মানে এইটা এখান থেকে আসছে, অ্যান্ড xt, এইটা xt এবং ht-1, এই যে টেক্স ht-1 এন্ড xt, ht-1 এখান থেকে আসলো, xt এখান থেকে আসলো, আসার পরে সিগময়েড, সিগময়েড মানে কি? সিগময়েডাল ফাংশন, অ্যাক্টিভেশন ফাংশন, এই দুটাকে গুণ করে অ্যাক্টিভেশন ফাংশনে আনলে এখান থেকে একটা আউটপুট বের হবে। জিরো হলো যে কতটুকু মনে রাখবে, আর ওয়ান মানে হচ্ছে কতখানি মনে রাখবে। যদি ওয়ান হয়ে যায় এই অ্যাক্টিভেশন ফাংশনের আউটপুট, তাহলে এটা পুরোটাই আগের স্টেটটাকে মনে রাখবে। আর যদি আগের স্টেটের সাথে কারেন্ট স্টেটের মিল করে কিন্তু যেটা হবে সেটাই কিন্তু কত অংশ মনে রাখবে। যদি পুরোটা মনে রাখতে চাই তাহলে কিন্তু ওয়ান হতে হবে, আর যদি কম মনে রাখতে চাই তাহলে জিরোর কাছাকাছি যাবে। কিভাবে হতে পারে আমরা কিন্তু পরে ইকুয়েশন দিয়ে বলছি, হ্যাঁ, আর একটু যাক, এরপরে আবার ইকুয়েশন দেওয়া আছে। তবে এই ফরগেট গেটটা মনে, মানে আপনি চিন্তা করতে পারেন যে কতটুকু আগের স্টেটের জিনিস ভুলে যাবে সেটা ঠিক রাখা। যত জিরোর কাছাকাছি যাবে ততখানি ভুলে যাবে, যত ওয়ানের কাছাকাছি যাবে ততখানি মনে রাখার চেষ্টা করবে। এটা ht-1 আর xt, এই দুটার কম্বাইন্ড ফর্ম হচ্ছে এই যে সিগময়েড থেকে বের করবো অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে। আমরা ডিটেলস পরে ইকুয়েশনে আবার আসছি। এখানে একটু দেখি ইনপুট গেট। ইনপুট গেট মানে যে এতটুকু, একটু বড় অংশ এটা, হ্যাঁ, এই যে অংশটুকু। আমরা যদি ফিগারটাকে দেখি, এই যে ইনপুট গেট কিন্তু এই পুরো অংশটুকু, এখানে আউটপুটটা আসবে। কিভাবে আসছে? টু পার্ট, একটা হচ্ছে সিগময়েডের পার্ট, আর আরেকটা হচ্ছে টেনের পার্ট। দেখেন এই যে টু পার্ট, একটা হচ্ছে সিগময়েডের পার্ট মানে হচ্ছে কতটুকু গুরুত্বপূর্ণ, হাউ ইম্পর্টেন্ট, আর টেন্থ হচ্ছে ক্যান্ডিড ভ্যালু, কতটুকু যাবে সেটা ঠিক করা। এবং এই দুটার মধ্যে এটা কিন্তু মাল্টিপ্লিকেশন জন্য গুণ হবে, হ্যাঁ, এখান থেকে যেটা আসবে এখান থেকে যেটা যাবে গুণ হবে। আমরা ইকুয়েশন দেখলে ফুল মানে বুঝতে পারবেন, একটু পরে আছে, আমরা খালি আগে দেখতে থাকি কি আছে। তাহলে এখান থেকে যেটা যাবে সেটার সাথে সিগময়েড হয়ে রেজাল্ট আসবে, আর এখান থেকে যেটা যাবে সেটা টেন্থ হয়ে রেজাল্ট আসবে। সেল স্টেট আপডেট, এটা কি জিনিস? এটা হচ্ছে সিটিটা কিভাবে ক্যালকুলেশন হবে। সিটিটা ক্যালকুলেশন হবে দেখেন, এফটি আর সিটি-1, এই যে এখানকার যে এফটি, সেই এফটি, আর এই যে সিটি-1 প্লাস আইটি। আইটি কিন্তু পরে আছে, হ্যাঁ, আমরা একটু পরে বুঝতে পারবো, মানে পুরোটা দেখার পরে। আর সিটি হচ্ছে এইটা আমরা একটু পরে দেখি। হুম, মোটামুটি এই সিটিটা ক্যালকুলেশন করতে হবে, আর এইচটিটা ক্যালকুলেশন করতে হবে। এটা পরে আসছে, একটু পরে আসে, এখন বললে বুঝতে অসুবিধা হবে। এরপরে দেখেন আউটপুট গেট, আমরা কিন্তু গেটে ছিলাম। আমরা হচ্ছে এইখানে ফরগেট গেট, ইনপুট গেট, আউটপুট গেট। ফরগেট গেট বলেছি, ইনপুট গেট বলেছি, আউটপুট গেটটা কি হবে? আউটপুট গেটটা দেখেন কি হচ্ছে, এটার উপরে সিগময়েড ইউজ হচ্ছে, আর এইটার উপরে টেন্থ ইউজ হচ্ছে। হওয়ার পর এই দুইটা মিলে আসলে মাল্টিপ্লিকেশন হচ্ছে। এই যে এটার উপরে আমি ইকুয়েশন দেখলে কিন্তু ফুল চলে আসবে মাথার মধ্যে, হ্যাঁ, এটা জাস্ট ফিগার তো। অ্যাপ্লাই সিগময়েড, আর এটা হচ্ছে আপনার টেন, এই দুটাকে মাল্টিপ্লিকেশন করলে এই যে চলে আসবে। এটা কিভাবে হচ্ছে আমরা পরে দেখাচ্ছি। তার মানে আমাদের তিনটা গেটের আউটপুট দিয়ে আমরা সিটি এবং এইচটি বের করবো। তো কিভাবে হয় আমরা একটু দেখি। এখানে দেখেন কি হচ্ছে, ফরগেট গেটের কাজ হচ্ছে রিমুভ ওল্ড ইনফরমেশন। আমাদের
আগের স্টেট থেকে কতটুকু আমরা ভুলে যাব সেটা কিন্তু ফরগেট গেট দিয়ে করি। ইনপুট গেট হচ্ছে অ্যাড নিউ ইনফরমেশন, ইনপুট দিচ্ছি, ইনপুট থেকে কতটুকু নিব সেটা ঠিক করি। আপডেট সেল স্ট্যাটাস আমরা হচ্ছে এই দুটাকে কম্বাইন করি এখানে। আর আউটপুট হচ্ছে আমরা আউটপুট প্রডিউস করি কিভাবে, এটা ইকুয়েশন দিয়ে আমরা একটু চেষ্টা করব। যেমন দেখেন আরেকটু ক্লিয়ার করছি, ফরগেট গেট হচ্ছে রিমুভ ইউজলেস মেমোরি, যে মেমোরির দরকার নেই সেটাকে ফেলে দেবো এইটা দিয়ে। ইনপুট হচ্ছে অ্যাড ইউজফুল ইনফরমেশন, কারেন্ট ইনপুটের কতখানি ইউজফুল ইনফরমেশন আছে সেটা রাখবো। সেল স্টেট হচ্ছে আমি লং টার্ম স্টোরেজের জন্য এই সেল থেকে পরের সেলে কতটুকু যেতে পারে সেটা মনে রাখবো। আর আউটপুট গেট হচ্ছে কি দেখাবে আউটপুটে সেটা ডিসপ্লে করবো। তো এইখানে এটা পাওয়ারফুল কেন আসলে আমাদের আমরা এলএসটিএম তো আসলে আরএনএন এর পার্ট, বা পার্ট বলা ঠিক না, আরএনএন এর একটা যে প্রবলেম ছিল আমাদের ভ্যানিশিং গ্রেডিয়েন্ট, সেখান থেকে আমরা সলভ করার জন্য আসলে এলএসটিএম নিয়ে আসলাম। তো এটা পাওয়ারফুল কেন? এটা পাওয়ারফুল হচ্ছে যে মেমোরি এর মধ্যে আছে, এবং আমরা আগের মেমোরি থেকে কতটুকু নিব, ইনপুট থেকে কতটুকু নিব, এগুলা কিন্তু আমরা ক্যালকুলেশন এখানে আমাদের ইচ্ছা মতো করে কিন্তু বের করতে পারি, যেটা আমাদের নর্মাল বিপেন এর ক্ষেত্রে নাই। তো সেই জন্য আসলে এটা আমাদের খুব ভালো কাজ করে। হ্যাঁ, তো এইটার জন্য আসলে আরএনএন এবং স্পেশালি এলএসটিএম বেশি পাওয়ারফুল। এখন দেখেন আমরা একটু ডিটেলস আসবো, যেটা বলছিলাম যে ক্লিয়ার করা হয় নাই, কারণ ইকুয়েশন না থাকলে ক্লিয়ার করা যাবে না। এখন আপনাকে ক্লিয়ার করা হবে ইকুয়েশন দিয়ে, একটু খেয়াল করেন। যেমন আমরা এই জায়গাটা, এটাতে ছিল ফরগেট গেট, তাই না? ফরগেট গেটের এফটির ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে? এফটির ক্যালকুলেশনটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে সিগমোইডাল ফাংশন, মানে অ্যাক্টিভেশন ফাংশন, থ্রেশহোল্ডিং ফাংশন, আমরা জানি এই সম্পর্কে। কি হচ্ছে এখানে এইচ টি মাইনাস ওয়ান আগের স্টেটের হিডেন, আগের আগের সেলের হিডেন স্টেটের আউটপুট এইচ টি মাইনাস ওয়ান, আর এক্স টি, এই দুইটাকে মাল্টিপ্লিকেশন করে এইটার সাথে একটা ওয়েট, এই যে এই লাইনের একটা ওয়েট থাকবে, আমি আগেই বলেছি প্রত্যেকটা লাইনের ওয়েট থাকবে এইচ টি মাইনাস ওয়ান আর এক্স টি, এই দুটা, এবং তার সাথে এখানকার ওয়েট, এবং বিএফ, বি মানে বিএফ মানে হচ্ছে বায়াস, যদি আপনি কোনো বায়াস করতে চান, বায়াস লাগে অনেক ক্ষেত্রে, যদি আপনি কোনো স্পেসিফিক দিকে মুভ করতে চান আপনার আউটপুটকে, সেটা লাগে। তো যদি কিছু না থাকে তাহলে বায়াস লাগবে না। তার মানে হচ্ছে এইচ টি মাইনাস ওয়ান আর এক্স টি কারেন্ট স্টেট, এই দুইটা গুণ করে এইটার সাথে, এটা তো হলো ইনপুট তাই না, ইনপুট আকারে দুইটাই কিন্তু ইনপুট, এখানে ইনপুট এইচ টি মাইনাস ওয়ান আর এক্স, এইটাকে আপনার ওয়েটের সাথে গুণ করে নর্মালি ওয়েটের সাম তৈরি করলাম, করার পরে আমাদের হচ্ছে অ্যাক্টিভেশন সিগমেন্টাল ফাংশন দিয়ে যে রেজাল্টটা বের করবো সেটাই হচ্ছে এফটি, এটাই হচ্ছে ফরগেট। এখানে সেটা লেখা আছে, এইচটি হচ্ছে প্রিভিয়াস হিডেন স্টেট, এক্সটি হচ্ছে কারেন্ট ইনপুট, আর আমাদের এইচটি মাইনাস ওয়ান আর এক্সটি এই দুটাকে কম্বাইন করা হচ্ছে পাস্ট এবং প্রেজেন্ট দিয়ে। তারপরে হচ্ছে আমরা এখানে ডাব্লিউ এফ আর বিএফ এই দুটা হচ্ছে আমাদের, যদি ওয়েট তো লাগবেই, যদি বায়াস থাকে বায়াস, আর ওয়েট থাকলে ওয়েট, এই লাইনে করার পরে আমরা হচ্ছে সিগমেন্টাল ফাংশন দিয়ে এটার ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে একটা আসবে। 0 যদি কাছাকাছি যায় তার মানে আগের ইনফরমেশন গুলাকে ফরগেট বেশি করা হচ্ছে, আর যদি 1 এর কাছাকাছি যায় তাহলে আগের ইনফরমেশন বেশি মনে রাখা হচ্ছে। কি লেখা আছে ফরগেট গেট দিয়ে? ডিসাইড হুইচ ইনফরমেশন টু ডিলিট ফ্রম প্রিভিয়াস টাইম স্টেপ। এখানে ডিসাইড করা হয় যে প্রিভিয়াস স্টেপের কতখানি আমরা আসলে ভুলে যাব, বা কতটুকু আমরা মনে রাখবো, এইটা ডিসাইড করা হয়। ঠিক আছে, তো ফরগেট গেটের আসলে কাজ কি হলো দেখেন তো। প্রিভিয়াস মেমোরি এইচ টি মাইনাস ওয়ান, কারেন্ট ইনপুট এক্স টি, পাস থ্রু কি হচ্ছে ওয়েট আর বায়াস এখানে করে সিগমোইডাল ফাংশন দিয়ে আমরা একটা আউটপুট বের করছি 0 থেকে 1 এর মধ্যে। খুব সিম্পল ফরগেট গেটের কাজ, যারা বিপিএন জানেন তাদের জন্য তো কোনো বিষয় না এটা। ঠিক আছে, এখানে কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পল একটু দেখবেন। আসলে মূলত হচ্ছে যে ধরেন একটা সেন্টেন্স আপনি বললেন, তারপরের একটা সেন্টেন্স বললেন, তারপরের একটা সেন্টেন্স বললেন। তো প্রথম সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্স, তৃতীয় সেন্টেন্স, প্রথম সেন্টেন্স যখন বললেন, দ্বিতীয় সেন্টেন্স যখন বললেন, প্রথম সেন্টেন্স থেকে আপনি কিছু নিলেন,
দ্বিতীয় সেন্টেন্সে যখন আসলেন তখন প্রথম সেন্টেন্সের কতটুকু আউটপুট আপনার দ্বিতীয় সেন্টেন্সে কাজে লাগবে সেটা কিন্তু আপনি ডিটারমাইন করছেন ফরগেট গেট দিয়ে। দেখেন একটু বলি এক্সাম্পলটা। Alice is good in physics. John, on the opposite hand, is nice in as chemistry. অ্যালিস ফিজিক্সে ভালো, জন কেমিস্ট্রিতে ভালো। এরপরে কি বলছে, লেটস দ্য প্রেজেন্ট ইনপুট অ্যাট এক্স টি বি, জন প্লেস ফুটবল ওয়েল। এটা কিন্তু প্রথম সেন্টেন্স আগেরটা, এক্স টি মাইনাস ওয়ানে। আর এক্স টি তে কি বলছে, জন প্লেস ফুটবল ওয়েল, জন খুব ভালো ফুটবল খেলে। সি টোল্ড মি yesterday ওভার দ্য ফোন দ্যাট হি হ্যাড সার্ভ বিকজ হি because the captain of his কলেজ টিম, জন তার কলেজ টিমের জন্য ক্যাপ্টেন হিসেবে সার্ভ করবে। The forget get realize that there may well be a change in context after encountering the primary punctuation mark. It compares with the present in sentence and xt, and subsequent sentence talks about John, that the information on Alice is deleted. অ্যালিসের যে হিসাব ছিল ফিজিক্স ভালো ছিল সেটা কিন্তু এখন ডিলিট হলো। দ্য পজিশন অফ দ্য টপিক ইজ ভ্যাকেটেড অ্যান্ড অ্যাসাইন টু জন। তার মানে কিন্তু এখানে বোঝাচ্ছে যে প্রথমে অ্যালিস এবং জন নিয়ে কথা বলছিল, দ্বিতীয় সেন্টেন্সে জন নিয়ে কথা বলছে। তার মানে এখানে অ্যালিসের গুরুত্ব কিন্তু কমে গেল। পরের সেন্টেন্সে আশা করা যায় যে জন নিয়েই কথা হবে। তার মানে এখানে প্রথম সেন্টেন্স থেকে কতটুকু মনে রাখবে আর কতটুকু ভুলে যাবে এটা কিন্তু মূলত ফরগেট গেট কাজ করে, যেটাই এটার কাজ। তো সেটা নিয়ে আমরা কথা বললাম। এরপরে দেখেন, এরপরে আপনাকে বলছে ইনপুট গেটের কাজটা। ইনপুট গেটের কাজটা একটু বড়, একটু খেয়াল করেন। ইনপুট গেট, এই যে ইনপুট গেট বলেছিলাম দুইটা পার্ট, একটা হচ্ছে সিগময়েড আর একটা হচ্ছে ট্যান, দুটো অংশ। তো সিগময়েডটা ক্যালকুলেশন হচ্ছে কিভাবে, ট্যান ক্যালকুলেশন হচ্ছে কিভাবে, দেখেন এটা কিন্তু সিগময়েডের পার্ট। আইটি, আইটি হচ্ছে ইনপুট গেট। এটা হলো যে এইচ টি মাইনাস ওয়ান এই লাইন দিয়ে তো যাচ্ছেই, আর এক্স টি এখান থেকে যাচ্ছে, এই দুটো আগের মতো। আর এর সাথে কিন্তু এই লাইনের ডাব্লিউ আই আছে, করে এটা সিগময়েড হবে, আর বায়াস যদি থাকে বায়াস হবে, দিয়ে এখান থেকে কিন্তু আমরা এই যে আইটি পাচ্ছি। আর ট্যান কি হবে, ট্যান যে এইচ টি মাইনাস ওয়ান আর হচ্ছে এক্স টি, এই দুটো গুণ, এবং এই লাইনের হচ্ছে ডাব্লিউ সি, এই যে এখানে ট্যানথের এখানকার প্রত্যেকটা লাইনের কিন্তু ওয়েট আছে। তারপরে ট্যান্থ ক্যালকুলেশন করে একটা পাওয়া যাবে, সেটা হচ্ছে সিটি, যদি বায়াস থাকে বায়াস। তাহলে আইটি হচ্ছে এখানে গেট, আর সিটি হচ্ছে কারেন্ট স্টেটের বিষয়। তো এইখানে আমরা কিন্তু এইটা আর এইটা, এই দুইটা পেয়ে এখানে মাল্টিপ্লিকেশন হবে। আমার মনে হয় বুঝতে পেরেছেন। এখন এটা কিভাবে ক্যালকুলেশন হচ্ছে, এখানে ডিটেলস কিন্তু দেওয়া আছে। আইটি কিভাবে ক্যালকুলেশন হবে আমি কিন্তু অলরেডি বললাম, ওইটাই কিন্তু লেখা আছে। আগের স্টেট থেকে এইচ টি মাইনাস ওয়ান এবং কারেন্ট স্টেট থেকে এক্স টি করে সিগময়েড করে যে রেজাল্ট আসছে সেটা। আর এটা হচ্ছে আগের স্টেট থেকে এইচ টি মাইনাস ওয়ান, কারেন্ট স্টেট থেকে এইচ টি, ট্যান্থ করে যে রেজাল্ট আসছে সেটা দিয়ে গুণ। হুম। আর এটা হচ্ছে সেল স্টেট কিভাবে হচ্ছে, ওই যে যেটা বললাম, এই যে এখানকার যে সেল স্টেট রাইট। এখন দুইটা থেকে আপনি কিন্তু রেজাল্ট পাবেন, তাই না? এখানে যেটা বললাম দুইটা থেকে রেজাল্ট পাচ্ছেন, এখানে কিন্তু সেটার মাল্টিপ্লিকেশন হবে। মাল্টিপ্লিকেশনটা কিভাবে হচ্ছে যদি আমরা একটু খেয়াল করি, দেখেন এই যে হাউ দে ফিট ইনটু দ্য এলএসটিএম সেল আপডেট, এভাবে ক্যালকুলেশন হয়ে আপনার কিন্তু মাল্টিপ্লিকেশনটা আসবে। কিরকম, আমি একটা এখানে নিউমেরিক্যাল ক্যালকুলেশনের এক্সাম্পল দেওয়া আছে, দেখাই। এইভাবে কিন্তু হবে যেটা, হ্যাঁ। কিভাবে হচ্ছে, প্রিভিয়াস স্টেট ধরেন সিটি মাইনাস ওয়ান, এখান থেকে আপনি পাইলেন হচ্ছে ফর এক্সাম্পল ভ্যালু আসছে টু, আর ফরগেট গেট এইটার ভ্যালু আসছে হচ্ছে 0.8। ইনপুট গেট এটার ভ্যালু পাচ্ছেন আপনি এখানকার 0.3। আর ক্যান্ডিডেট সেল স্টেট এটা পাচ্ছেন 1.5। এখন আপনি কি ক্যালকুলেশন করবেন, আপনার এই যে এই ফর্মুলা অনুসারে সিটি এই যে এটা, তাই তো? এখানে দেখেন, আরেকবার দেখাই আপনাদের। আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে
এটা কিন্তু ক্যান্ডিডেট স্টেটের জন্য, আর এটা হলো আইটি, আর এটা হচ্ছে এই যে সিটি বার। ওকে, তাহলে এইটা নিয়ে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? এই যে এর ফর্মুলা অনুসারে, এই ফর্মুলাতে কি আছে, এফটি মানে এখান থেকে যেটা আসবে, এবং এই যে এটা মাল্টিপ্লিকেশন মানে কি, এখান থেকে এফটি এবং সি টি মাইনাস ওয়ান দিয়ে গুণ, প্লাস এখান থেকে যেটা আইটি আসবে সেটা ইনটু এই যে ক্যান্ডিডেট স্টেট যেটা, সেটা এখানে গুণ করে, এইটা আর এইটা যোগ। দেখেন দুইটা গুণ, এখানে একটা গুণ, এখানে একটা গুণ, তারপরে এখানে যোগ। এখানে গুণ হচ্ছে সিটি মাইনাস ওয়ান আর এফটি, এই যে এটা সিটি মাইনাস ওয়ান আর এফটি প্লাস, আর এখানে কি হচ্ছে, এই যে আইটি, আর এখানে হচ্ছে এই যে সিটি বার যেটা ক্যান্ডিডেট আপডেট করার পরে এখানে, এখানে গুণ হওয়ার পরে এখানে কিন্তু এইটা আর এইটা গুণ হচ্ছে, যোগ হচ্ছে। এই যে এইটা আমরা ক্যালকুলেশন কিভাবে করতে পারি, সেটা একটা নিউমেরিক্যাল এক্সাম্পল হচ্ছে সিটি মাইনাস ওয়ান হয়তো 2.0 ধরে নেওয়া হলো, আর এফটি হচ্ছে 0.8, তাহলে কি হবে, এই যে হাফ অংশ যেটা 0.8 আর 2, তাহলে 1.6 বের হলো। আর সেকেন্ড যে ইনপুট পার্ট সেটা কি হবে, এই যে আইটি মানে ইনপুটের অংশ, আর এটা হচ্ছে ক্যান্ডিডেট আপডেট যেটা, এটা 1.5 গুণ করলে 0.5। এবার এই দুটোকে যদি যোগ করেন, ওয়ান পয়েন্ট আপডেট সেল স্টেট, তাহলে 1.6 আর 0.45, 2.05, তার মানে নিউ সেল স্টেট বিকাম, মানে সিটির ভ্যালু হচ্ছে 2.05। আমরা কিভাবে হচ্ছে সেটাও দেখালাম, এবং নিউমেরিক্যাল ক্যালকুলেশন করেও কিন্তু দেখানোর চেষ্টা করেছি। এরপরে কি দেখাচ্ছি, এইচটি পরের স্টেটে কি যাবে। পরের স্টেটের ক্যালকুলেশন কিন্তু এই যে এইটা আউটপুট গেট, আমরা কিন্তু ফরগেট গেট এবং ইনপুট গেট থেকে সিটি বের করলাম, আউটপুট গেট থেকে এইচটি যাবে। এখন আউটপুট গেটকে আমরা কিভাবে, সরি, ক্যালকুলেশনটা করব, দেখেন ফর্মুলাটা। ফর্মুলাটা হচ্ছে ওটি আর এইচটি। ওটি হচ্ছে আউটপুট গেট, আর এইচটি হচ্ছে হিডেন স্টেট, যেটা হচ্ছে আপনার পরের লেয়ারে কি যাবে সেটা। তাহলে আউটপুট গেটটা কি হচ্ছে দেখেন তো, এইচটি মাইনাস ওয়ান, এখান থেকে যেটা আসছে যে এইটা এইচটি মাইনাস ওয়ান, এটা কিন্তু এটা বের করা হচ্ছে এইচটি মাইনাস ওয়ান ইন্টু এক্সটি, আগের মতোই, এই যে এই লাইন থেকে তো সবই যাচ্ছে এখানে, তাই না, ইন্টু এইখানকার যে ওয়েট ডাব্লু জিরো, মানে আউটপুটের জন্য ডাব্লু জিরো আসছে, করে আমরা এখানে সিগময়েড করে বের করলাম, বাইশ থাকলে দেবেন, না হলে নাই। তার মানে আমার এইখানে এইচটি মাইনাস ওয়ান আর এক্সটি, এবং তার সাথে এই লাইনের ওয়েট হয়ে সিগময়েড হয়ে যেটা বের হচ্ছে সেটা। আর এইচটিটা কিভাবে বের হবে, এখান থেকে যেটা আসলো সেটা কিন্তু ওটি, আমরা এখান থেকে ওটি বের করলাম, আর এখান থেকে যেটা সিটি, এই সিটির উপরে ট্যান করে এখানে গুণ হচ্ছে। দেখেন আমরা এরাই কিন্তু ফরগেট গেট আর ইনপুট গেট দিয়ে এদিক দিয়ে বের করলাম সিটি, এই সিটি থেকে কিন্তু সিটির উপরে ট্যান চালিয়ে এখানে আসছে, আর এখান থেকে আমরা এই যে অ্যাক্টিভেশন ফাংশন উপরেরটা চালিয়ে ওটি পাইলাম। তাহলে ওটি আর ট্যান্থের আউটপুট করে আসবে হচ্ছে আমার এই স্টেজ, এইচটি কি, এই যে আগেরটার ওটি, মানে এই লাইন থেকে যেটা বের হচ্ছে ওটি ইন্টু এইখান থেকে সিটির উপরে ট্যান চালিয়ে যেটা আসছে, এই যে ট্যান সিটি করলে পাবো এখান থেকে ওটি, সরি এইচটি। এইচটি আসছে হচ্ছে এখানকার এটা ওটি, আর এখান থেকে সিটির উপরে ট্যান চালিয়ে মাল্টিপ্লিকেশন করে যেটা, সেটা হচ্ছে এইচটি। তো এইভাবেই কিন্তু আমরা আউটপুট পাই। এখানে যে ইকুয়েশনের ব্রেকডাউন গুলো কিভাবে আছে আমি খুব সহজভাবে বললাম, এখানে আরো ডিটেলস দেওয়া আছে। আমরা যদি একটা নিউমেরিক্যাল ক্যালকুলেশন দেখি, দেখেন এইচটি মাইনাস ওয়ান যদি 0.5 হয় এখান থেকে, আর কারেন্ট ইনপুট যদি 0.2 হয়, ওয়েট অ্যান্ড বায়াস ধরেন ধরে নেওয়া হলো ডাব্লু জিরো, মানে ওয়েট হচ্ছে ওয়ান আর বায়াস হচ্ছে 0.1, যদি বায়াস থাকতে পারে নাও পারে, যদি আছে এখানে দেওয়া আছে ধরলাম। আর কারেন্ট স্টেট হচ্ছে সিটি 2.05, এর আগে কিন্তু ক্যালকুলেশন করলাম না 2.05, ওটা এখানে বসানো আছে। এই যে কারেন্ট স্টেট 0.25 বের করলাম, ওইটা এখানে দেওয়া আছে। তাহলে আমরা যদি এখানে বসাই তাহলে কি হবে দেখেন তো,
ওটি কিভাবে হচ্ছে? ওটি এই যে আমাদের যে ফর্মুলা, এই ফর্মুলা অনুসারে দ্রুত পাস করছে একটু। এই যে ওটি এই ফর্মুলা অনুসারে বসবে, ভ্যালুগুলো যদি বসাই st-1 xt wt ডিঅ্যাক্টিভেশন ফাংশন চালায়, তাহলে আমাদের আসবে এবং হচ্ছে এই যে ওটি আসলো এটা। ঠিক আছে, ওটি আমাদের যদি ক্যালকুলেশন করি তাহলে যে আপনি ফুল ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাবেন অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে। এটা সিগময়েডের জন্য, সিগময়েডের হিসাব আমরা কিন্তু জানি 1/1 + e⁻, এই যে যেটা ভেতরের অংশ সেটা আমরা কিন্তু এটা করে এটা পাইতে পারি। তারপরে আমরা হচ্ছে এইটাকে যখন হচ্ছে এইচটি ক্যালকুলেশন করব, তখন এটা কি ছিল আমাদের ওটি ইন্টু ট্যান সিটি। ট্যান সিটির ভ্যালু হচ্ছে 0.967। এটা আমরা কোথাও এই যে ট্যান সিটি মানে হচ্ছে ট্যান 2.05, এটা ক্যালকুলেশন করলে এটা আসে, এই গুণ করলে 0.667, তার মানে এইচটির ভ্যালু হচ্ছে 0.667। আমরা কিন্তু প্রিভিয়াস স্টেপ থেকে কারেন্ট স্টেপে যে দুইটা যাচ্ছে, CT-1 থেকে সিটি কিভাবে পাইলাম ফর গেট এবং ইনপুট গেট থেকে, সেটা দেখিয়েছি, এবং এইচটি কিভাবে পাইলাম সেটাও কিন্তু দেখালাম। তার মানে সিটি হচ্ছে এখন 2.05 আর এইচটি হচ্ছে 0.667। এইভাবেই কিন্তু চলতে থাকবে ক্যালকুলেশন হতে হতে, প্রিভিয়াস সেল থেকে কারেন্ট সেল, কারেন্ট সেল থেকে পরের সেল, এভাবে কিন্তু চলতে থাকবে। এই পুরো ক্যালকুলেশন আমি খুব সহজভাবে বলেছি, এখানে দেওয়া আছে, একটু দেখতে পারেন। এই হচ্ছে মোটামুটি ভাবে, এখানে একটা কোডিং দেওয়া আছে হালকা, যদিও এখান থেকে কোড দেখার কোনো দরকার নেই, এবং তার গ্রাফ কি হতে পারে আমরা কোডিং এর জিনিসগুলো ডিটেলস দেখবো। এই ছিল মোটামুটি ভাবে আমরা শেষের দিকে যেটা দেখলাম, সেটা হচ্ছে এলএসটিএম এর কনস্ট্রাকশন। আমরা ফিগার দিয়ে সেটাকে বোঝানোর চেষ্টা করেছি যতটা পারা যায়, মানে এলএসটিএম কিভাবে কাজ করে, তার কনস্ট্রাকশনটা কি, ফিজিক্যাল কনস্ট্রাকশনটা কি, এবং ইকুয়েশন দিয়ে কিভাবে ভেতরের জিনিসগুলো কাজ করে, এবং নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে কিভাবে আমরা সেটাকে ইলাবোরেট করতে পারি, এটা আমরা দেখেছি। তো যাই হোক, আজকে আমাদের যে লেকচার ছিল সেটা আমার মনে হয় আমরা কমপ্লিট করতে পেরেছি। প্রথমে যেটা ছিল যে আরএনএন কি, আরএনএন এর স্ট্রাকচার কিরকম হতে পারে, আরএনএন এর সাথে বিপিএন এর পার্থক্য গুলা কোথায়, বিপিএন এ কি সমস্যা আছে যে আরএনএন এ আমরা সলভ করতে পারি, যেমন বিপিএন এ মেমোরি নাই, আরএনএন আমরা মেমোরি নিয়ে আসলাম যেন আমাদের ওই টাইপের প্রবলেম, যেমন স্পিচ রিলেটেড প্রবলেম বা যেটা আসলে সিকোয়েন্সিয়াল ডাটা, প্রিভিয়াস ডাটার উপরে পরের ডাটার ডিপেন্ডেন্সি আছে, সেগুলো কিভাবে সলভ করতে পারি, এই বিষয়গুলো কিন্তু আরএনএন এ আছে যেখানে মেমোরি দরকার। এই জিনিসগুলো আমরা কিন্তু এখানে ক্লিয়ার করার চেষ্টা করেছি। এবং তার সাথে যখন আমরা আরএনএন এর স্ট্রাকচার দেখলাম, কিভাবে কাজ করতে পারে সেটা দেখেছি, সেই স্ট্রাকচার গুলা খেয়াল করার চেষ্টা করেছি আমরা। হ্যাঁ, এই আরএনএন স্ট্রাকচার ছিল। তো আরএনএন এ বিপিএন এর থেকে আমাদের কিছু কিছু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আরএনএন পারফেক্ট, পারফেক্ট বলা ঠিক না, বেটার রেজাল্ট দেয়, যেমন আমাদের সিকোয়েন্সিয়াল ডাটার ক্ষেত্রে। এখন আরএনএন করতে যেয়ে আমরা আবার দুইটা প্রবলেম দেখলাম, একটা ভ্যানিশিং গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট। তো সেইটা আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট এত ছোট হয়ে যায় যে আমরা কাজগুলা ঠিক মতো আসলে রেজাল্ট গুলা আসতে পারে না, যে ওয়েট আপডেটটা খুব কম হয় বা খুব বেশি হয়। এটা সলিউশনের জন্য আমরা ভ্যানিশিং গ্রেডিয়েন্টের ক্ষেত্রে যেটা করলাম, আমরা হচ্ছে এলএসটিএম নিয়ে আসলাম এই ফিগার দেখে। মানে এলএসটিএম এর একটা সেলের মধ্যে কিভাবে ইনপুট গেট, ফরগেট গেট, আউটপুট গেট কাজ করে সেটা নিয়ে আমরা ক্যালকুলেশন করে, ইকুয়েশন ধরে, নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে সেটা দেখানোর চেষ্টা করেছি। এই ছিল আমাদের টোটাল আজকের ক্লাস। আমরা আরএনএন এবং স্পেশালি এলএসটিএম কিভাবে কাজ করে সেটা দেখানোর চেষ্টা করেছি। আহ আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।